তুমি একটা ভ্যান গকে যা বলতে পারো না যে মানুষ আজকে গ্রামের দৃশ্য দেখতে চায়, গ্রামের দৃশ্য আঁক। কারণ আমি যদি সারাদিন যা করে এটা যদি আপনারা দেখেন সারাদিন, এখন এক পর্যায়ে আমি আস্তে আস্তে স্ক্যান্ডালে জড়াচ্ছি। এখন আমি বেশ ছোট। স্ট্রিমাররা সবাই ও করে করে চেয়ার টাপা টাপা একদম ভাঙে টিঙে ফেলতেছে। এনায়েত, এনায়েত, তোমার কি প্ল্যান আছে একটা বিদেশি ওয়াইফ বিয়ে করা? হ্যালো সবাইকে, কি অবস্থা? সবাই ভালো আছেন? কাউন্টডাউনটা 5 পর্যন্ত এসে থেমে গেল মনে হলো, তাই না? তিনের পরটা হয়ে গেছে। যারা উপাস থেকে তো কেউ কাউন্টডাউন দেখতেছে না। যা হচ্ছিল আমরা যেই জায়গাটা আমরা ভিডিওটা রেকর্ড করতেছি, এখানে 10 থেকে একটা কাউন্টডাউন দেয় স্পেসশিপ যাওয়ার আগে, এরকম হয় 10 থেকে কাউন্টডাউন 10 থেকে 5-এ আসার পর হঠাৎ করে রেকর্ডিং শুরু হয়ে গেছে। যাও, কি অবস্থা এনায়েত? কি অবস্থা সাদমান? কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা কেউ কি আজকে আমরা কন্টেন্ট নিয়ে কথা বলবো, তার আগে কুইক কোয়েশ্চেন, তোমাদের কারো কি টিকটকে অ্যাকাউন্ট আছে? তোমরা টিকটকে কন্টেন্ট বানাও? পাসওয়ার্ড ভুলে গেছি ভাই। পাসওয়ার্ড ভুলে যাওয়ার আগের অবস্থা কিরকম ছিল? আমি প্রতিদিন একটা করে ড্রোন ফুটেজ আপলোড দিতাম, ভালোই হতো, একটা দুটো হিটও খাইতো। নাইস। আমার কখনো টিকটকে অ্যাকাউন্ট ছিল না। আমি ভাবছিলাম টিকটকে অ্যাকাউন্ট খুলবো নাকি খুলবো না, যে নিয়ে কিছুদিন ডিবেট করছিলাম আমি নিজের সাথে, বাট ইভেনচুয়ালি আর খোলা হয়নি। নতুন প্ল্যাটফর্মে যাওয়ার ক্ষেত্রে আমার এখন ওই আমাদের পূর্ববয়স্ক মানুষদের যেরকম নতুন প্ল্যাটফর্মে আমার সেম জিনিস এখন টিকটকের সাথে চলে আসছে। বাট আমার সমস্যাটা হয় যে আমি মানে ওই রকম 15 সেকেন্ডের কন্টেন্ট যে বানাবো ওইটার মানে আমার ইয়েই আসে না, মানে কেন বানাবো, কি বানাবো, কোনো মোটিভেশন পাই না আমি এই কারণে। আর হয়। তাহলে এনায়েত কি ইউটিউব শর্টস বানাবা না কখনো? এটা তো বলতে পারতেছি না, বাট ইউটিউব শর্টস মনে হয় না বানানো হবে, কারণ আমি যদি বানানো শুরু করি আমার অ্যাকচুয়াল মোটিভেশন আমি পাবো না যে আমি কেন বানাইতেছি বা কি হইতেছে বা যে দেখতেছে তার কি লাভ হইতেছে। আলটিমেটলি মনে হয় না, জানি না কি হয়। What about Instagram Reels? সব তো ছোট হয়ে আসতেছে, সো 15 সেকেন্ড, 30 সেকেন্ড। আমি একটা ইনস্টাগ্রাম রিলস বানাইছিলাম এমনি টেস্ট করার জন্য। খারাপ করছে তা না, বাট একটা বানানোর পর আমার মনে হয় আমরা যেই টাইপ কন্টেন্ট বানাই, স্পেশালি আমি যেইভাবে কথাবার্তা বলি, আমি আসল টপিকে যাওয়ার আগে দেখা যায় আধা ঘন্টা ধরে র্যান্ডম কথা বলতে থাকি। সো আমি যেটা কন্টেন্টের জন্য 30 সেকেন্ড 15 সেকেন্ডের লিমিটেশন আমার খুব একটা পছন্দ না। জানি না সালমানের কি। লাস্ট দিনই ভাই আমরা এই ইনসাইটগুলো দেখতেছিলাম না, এবং এইটা আমি যেটা দেখছি যে ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যে 40% ভিউয়ারশিপ ড্রপ করে। সো ফার্স্ট 30 সেকেন্ড ইজ দ্য ব্যাঙ্গার। ওই টাইমে যদি দিলে হয় তাহলে সমস্যা নেই। আমি যে কাজটা করেছি, প্রথম যা কিছু থাকুক না, প্রথম 30 থেকে 40 সেকেন্ড কোনো বিরোল টিরোল কিছুটা রাখি, যে না ভাই যেই আসুক না কেন কিছু দেখুক ভাই। I don't know, প্রথম 30 সেকেন্ডের মধ্যে যদি সবচেয়ে বড় ভিউয়ারশিপ ড্রপ করে, আর দেন তারপর ইভেনচুয়ালি যদি আমাদের ইনস্টাগ্রাম রিল বা ইউটিউব রিলে পুরো কন্টেন্টের লেন্থই হয় 30 সেকেন্ড, তার মানে ওইখানে তো ড্রপ করবে মনে আরো আগে। যদি ড্রপ করে, যদিও ইনস্টাগ্রাম রিল থেকে ড্রপ করার কষ্ট না, সরি কষ্ট না, ইনস্টাগ্রাম রিল থেকে ড্রপ করা আসলে আরো সহজ। ক্লিক করে সোয়াইপ করলে পরটাই চলে যায়। আমি যেটা খেয়াল করছি যে আপনি যদি ছোট কন্টেন্ট বানান, এখন এটা মনে হতে পারে যেমন আমার এভারেজ ভিডিও ডিউরেশন যদি 8 মিনিট বা 9 মিনিট থাকে একটা বড় ধরেন 20 মিনিটের ভিডিওর মধ্যে, তাইলে আমি যদি ভাবি যে আমি যদি 9 মিনিটের ভিডিও বানাই তাহলে তো আমার 100% এভারেজ ভিডিও ডিউরেশন হওয়ার কথা, ওই রকম হয় না, দেখা যায় ওইটাও কমে, প্রায় 2-3 মিনিটের মধ্যে চলে আসে। তো আলটিমেটলি আসলে এটা পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে। তাহলে টেকনিক্যালি বড় ভিডিও বানানো উচিত না? আপাতদৃষ্টিতে মনে হচ্ছে উচিত আসলে। হ্যাঁ, আসলে উচিত। হ্যাঁ, এনাই তো এইটাই ভালো। এবং আরেকটা জিনিস এখানে দেখছি যে যারা পে করেও কোর্স করে, মেনি অফ দেম ডোন্ট ফিনিশ, কিন্তু অ্যারাউন্ড 40% ফিনিশই করে না। আমি ভাবছি যে টাকা দিয়ে কোর্সে উসুল করার জন্য তারা শেষ করবে, ওইটাও হয় না। এনাই ভাই মানে এনাই তো এই যে ফান্ড ভাই মানে আরো ভালো তো বুঝবেন, যেহেতু আপনারা কোর্স করছে, আপনার কি মনে হয়েছে এখানে? রাইট। এরকম মানুষ আছে, কোর্স মানে ফিনিশ করে না তো করে না, এমন মানুষ আছে যারা কোর্স কিনছে, হ্যাঁ, এবং তারপরে আবার কোর্সের অ্যাড দেখছে, হ্যাঁ, তারপরে সে মেইল করছে যে কোর্সের অ্যাক্সেস কিভাবে নিব, আমি 2 বছর আগে কোর্স কিনছি কিন্তু কিছু করি নাই, এখন হঠাৎ আবার অ্যাডটা দেখে আমার মনে হয়েছে যে আমি তো কোর্সে কিনছিলাম। সো এরকম মানুষও আছে। সো এমন না যে কোর্স কিনতে দেখেন, ওইরকম তার আরো এক্সট্রিমে জিনিসপত্র হয়। আমাদের মধ্যে মনে হয় এনআইতে রিটেনশন সবথেকে হাইয়েস্ট, স্টুডেন্টদের তো অ্যাটেন্ডেন্স আছে, আর কই যাবে 100% রিটেনশন। না ওইরকম কোনো কিছু না। ওই এখন না হাইয়েস্ট বলা যায় না, কত পার্সেন্ট থাকে আপনাদের? হচ্ছে যে আমার মোটামুটি 30 থেকে 40% আর কি এরকম থাকে। এটা সবারই থাকে, আই থিঙ্ক দ্যাটস দ্য থিং। হ্যাঁ, বাট আমরা তোমার মতো এত পাই না, ক্লিক থ্রু রেট পাই না। হ্যাঁ, click through, 15%, ওইটা তো ভাই হচ্ছে লাস্ট একটা ভিডিওতে হয়েছে, কিন্তু হচ্ছে অন্য ভিডিওগুলোতে কমই আসলে।
ভিডিওর টপিকের উপরে ডিপেন্ড করে। গতকালকে হ্যাঁ, আমি একটা ভিডিও আপলোড করছি, আপনারা যারা ভিডিওটা দেখবেন এখন তাদের জন্য গতকাল না, আমি আজকের বাস্তব জীবনে গতকাল নিয়ে ক্রিপ্টোকারেন্সি নিয়ে, ওই ভিডিওটার পারফরমেন্স বেশ ভালো। কোনো ভিডিও দেওয়ার আগে বোঝা যায়, যখনই টাইটেলে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কিছু থাকে ওইটার পারফরমেন্স ভালো হবে, এটা বোঝা যায়। তো এটা আমি মোটামুটি জানতামই। যাও, গত সপ্তাহে তোমরা কি কন্টেন্ট বানাইছো বলো। হ্যাঁ, এনায়েত? সালমান বল। এই আমার থেকে আবার ব্যাটনটা পাস করে এই দেখছে একদম টিচার মাইন্ডসেট যে হ্যাঁ নিজে বলবে না আরেকটা স্টুডেন্টকে ধরবে, এই তুই বল দাঁড়ায়। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি আমার হচ্ছে 3টা গেছে। একটা হচ্ছে আমি কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করি, এটা একটা গেল লাস্ট বুধবার। তার আগের দিন হচ্ছে যে তার আগে কয়েকদিন আগে হচ্ছে যে রাশিয়ার স্পুটনিক ভি অ্যান্ড হচ্ছে সাইনোফার্ম, এই 2টা ভ্যাকসিনের মধ্যে কোনটা ভালো, এই টাইপের একটা করা হয়েছে। অ্যান্ড ওইটার ভিতরে আরও হাবিজাবি অনেকগুলো কন্টেন্ট ছিল। তার একদম আগে তার আগের বুধবারে আর কি, ওটা হচ্ছে জামিলুর যে চৌধুরী স্যারকে নিয়ে একটা কন্টেন্ট বানানো হয়েছে। ওইটা বেশ আমার ক্লোজ টু হার্ট কন্টেন্ট। এই 3টা। নাইস। আর সাদমান? আমার ভাই রিসেন্টলি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার এই ভ্রাম্যমান লাইব্রেরি নিয়ে এটা বানাইছিলাম। বাসায় এখানে আশপাশে যাই, তো ওইটা নিয়ে বানাইছিলাম। এই জিনিসটা আমি আস্তে আস্তে জড়ো করার চেষ্টা করতেছি, যে বইমেলার কিছু কন্টেন্ট, ভ্রাম্যমান লাইব্রেরি মানে যেগুলো হচ্ছে কালচারাল ফ্যাক্টস প্রতি বছর রেলেভেন্ট হয়, ওগুলো আস্তে আস্তে করে একটা করে জমাচ্ছি যেন ছড়াছিড়ায় যায় আর কি। আর লাস্ট দিন তো আমি তো সুপার পার্ট, এনায়েত আমাকে একটা ফিডব্যাক দিচ্ছে, এই সাদমান তোর ওই যে ভিডিওটা ভালো হয়েছে, কোনটা জানি ওই যে নেগেটিভ মানুষ থেকে কেন চাইলে বাইরে হওয়া যায় না, লাইক যে আরে বুয়েটের লেকচারার ফিডব্যাক দিছে, তার মানে দিস ইজ গুড কন্টেন্ট। ওইটার হইতেছে কি, ও খুব ভালো একটা পয়েন্ট অ্যাড করছে। সেটা হচ্ছে আমি ওই কন্টেন্টটার পরে হচ্ছে সবচেয়ে বেশি যেই কমেন্টটা পাইছি সেটা হচ্ছে আমি নিজেই হচ্ছে একজন Victim. নেগেটিভ Negative এটাকে বলা মানুষ। হয় ও আচ্ছা, negative মানুষ। হ্যাঁ হ্যাঁ, মানে এটা বলে নেগেটিভলি অ্যাফেক্টেড পিপল বা অ্যাফেক্টিভ প্রেজেন্স বলে এটাকে। হ্যাঁ, তো এটাকে এক কথায় বলা হচ্ছে নেগেটিভ অ্যাফেক্টিভ প্রেজেন্সের মানুষ। তো ও নিজেই এখন এটা থেকে করার জন্য কি করা যায়। তো এখন এটা তো আমি তো সাইকোলজিস্ট না, তো আমি এটা বললে এটা কেমন দেখায়, আমি জাস্ট একটা প্র্যাকটিক্যাল সেন্সে যা মনে হয় ওইরকম বইলে দিচ্ছি। বাট আসলেও এটার সমাধান কি এটা আমি এখনো জানি না। এটা কোনো একজন সাইকোলজিস্টের সাথে কথা বললে, সাইকোলজি সাইকিয়াট্রিস্ট, আমি ওই পার্থক্যটা এখন যাইতেছি না। বাট হচ্ছে কথা বললে হয়তো বোঝা যাবে। আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, বিকজ বিভিন্ন হিরোর প্যারালেলিজমে আমি এই জিনিসটা পাই। ফর এক্সাম্পল, এটা অনেকটা হাল্কের প্রবলেমের মতো। হাল্ক জানে যে ওয়েন এভার হি ইজ অ্যারাউন্ড সামওয়ান হি ইজ ডেঞ্জারাস, সো আজীবন ডিলেমা থাকে যে মানুষের কাছে যাবে নাকি সে দূরে থাকবে। নট উইথ দ্য নিউ হাল্ক, অনলি পুরানো হালকের সমস্যা এটা, স্মার্ট হালকের এই সমস্যাটা নাই। আচ্ছা, যাই হোক, সবাইকে ওয়েলকাম আজকের পডকাস্টে। এই ব্যাপারটা নিয়ে এখনো ডিবেট হয় যে ভিডিও যখন সাথে থাকবে তখন জিনিসটাকে আসলে পডকাস্ট বলা যায় নাকি। এটা নিয়ে আচ্ছা, এটার ব্যাপারে আমার রিসার্চ আছে। এটা আমি প্রথমে আমার যখন প্রথম প্লেলিস্টটা ছিল ওইটার নাম আমি দিয়েছিলাম সহজ ব্যাখ্যা পডকাস্ট। এখন মানুষজন এটা দেখার পরে কোশ্চেন তুলছে যে এটা পডকাস্ট কেন হলো। তো এখন জিনিসটা হচ্ছে, তারপর আমি পডকাস্টের ডিটেইলসে গবেষণা করছি যে পডকাস্ট আসলে কাকে বলে, এটা সংজ্ঞা কী। তো তারপর আমি যেটা পাইলাম সেটা হচ্ছে আমরা এখন যেটা করতেছি সেটাকে বলা হয় ভিডিও পডকাস্ট। মানে হচ্ছে একটা পডকাস্ট ভিডিও হইতে পারে। এখন পডকাস্টের একদম আভ্যন্তরীণ মানে একদম কোর যে সংজ্ঞাটা সেটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি শুধু শুনতে পারবো, আমার না দেখলেও চলে। যেমন এটার মধ্যে আমার চেহারা যদি কেউ না দেখে, আমাদের চেহারা না দেখে, শুধু শুনে, তাইলে কোনো সমস্যা নেই, এটা একটা পডকাস্ট হইতে পারে। তারপরে হচ্ছে আর তো পডকাস্ট এটা যেমন অডিওটা ডিরেক্টলি আমি অ্যাপল পডকাস্ট বা স্পটিফাই দিয়ে দিতেছি, এটা তো জাস্ট অডিও। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পডকাস্ট, বাট রিসেন্টলি হচ্ছে ভিডিও পডকাস্টটা হচ্ছে করা হইতেছে। যেমন আমরা এই ভিডিওতে কোনো এলিমেন্ট ইউজ করতেছি না, সো এটা একটা ভিডিও পডকাস্ট হইতে পারে। বাট আমি যেই ভিডিও বানাই ওইটা কিন্তু পডকাস্ট হইতে পারে, কারণ ওইটা আপনার দেখা লাগবে, না দেখলে আপনি অনেক কিছু বুঝবেন না। সো এই আর কি পডকাস্টের অ্যাকচুয়াল ডেফিনেশনটা। সো বেসিক্যালি যা না দেখতে কিন্তু নামটা বলি নাই আমরা। হ্যাঁ, এনায়েত প্লিজ ডু দ্য অনার, নামটা বলেন। ওয়েলকাম টু দ্য ট্রাইনোমিয়াল পডকাস্ট। ফারহানের বলার কথা ছিল, আমার উপরে এটা চাপাই দিয়েছে। আমরা দুজনেই ট্রাই করছি, পরে দেখছি যে ফারহানকে কাজটা করতে দিতে হবে। না, ওয়েলকাম সবাইকে ট্রাইনোমিয়াল পডকাস্টে। আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে পডকাস্ট রেকর্ড করার চেষ্টা করব বিভিন্ন টপিক। আজকে টপিক কন্টেন্ট, আজকে আমরা কন্টেন্ট নিয়ে অনেক কথাবার্তা বলবো। আর এই তো এইটুকুই ইন্ট্রো, তেমন জটিল করে ইন্ট্রো নেই। পডকাস্টের ব্যাপারে আমার এখানে বৃষ্টি শুরু হয়েছে, আপনারা হয়তো লাইটিংয়ে চেঞ্জ দেখতে পারবেন, হঠাৎ করে এখানে ঝড় হচ্ছে। তো আমি আওয়াজ শুনতেছি না, আমি এটাই তো নিউ ইয়ার 2000 এর জানি না ক্রেডিট। আমার নতুন মাইক্রোফোন কিনতে হবে, আমার মাইক্রোফোন থেকে মাঝে মধ্যে অদ্ভুত সাউন্ড আসে। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছি, যে ভিডিওটা আসলে 25 মিনিট লম্বা ছিল। আমি কেটে প্রথম 10 মিনিট আপলোড করছি, তার কারণ পরের 20 মিনিটে কেমন জানি একটা অদ্ভুত সাউন্ড আসা শুরু করছে মাইক্রোফোন থেকে, একটু পর পর একটা ক্যাট ক্যাট টাইপ, জানি না। আবার আজকে ঠিক
তো নতুন মাইক্রোফোনে যাইতে হবে, আই থিঙ্ক ওয়ার্থ ইট। এখন ইউটিউব থেকে এনাফ টাকা আসে রিইনভেস্ট করার মতো, সো কিনে নেওয়া উচিত। বাট ওই তো আমি বেশ ফ্রুগাল প্রকৃতির মানুষ, আমার কিছু কিনতে ইচ্ছা করে না, এই জন্য আমি চেষ্টা করবো যতদিন এই দিয়ে চালানো যায়, তারপর ইভেনচুয়ালি কি যাও। পডকাস্ট এনায়েতের রিসার্চ সম্ভবত সত্যি, সো যেই জিনিস আপনার দেখা লাগে না, শুধু শুনলে হয়ে যায়। আমি এনায়েতের রিসার্চের উপর আমরা কি বলবো, হ্যাঁ, সাদমান? তাই না, আমরা তো আমরা আর কি teacher প্রশ্ন না। করবো? হ্যাঁ, তাই না? এনায়েত যা এটা খুব বলে ওইটাই dedicated ছিল research। ফ্যাক্ট। বাট ওই তো এই বিশাল সাধনার পরে এনায়েত যে জিনিসটা বাইর করছে, যে যেই জিনিস না দেখলেও হয়, শুধু শুনলেই হয়, ওটা পডকাস্ট, আর যেই জিনিস দেখতে হবে ওটা পডকাস্ট না। তো এই জিনিস আমরা এখন যে কথাবার্তা বলতেছি, এটা না দেখলেও হয়, এটা শুধু শুনলেও হয়, সেটা আপনি আরেকটা ট্যাবে ওপেন করে আপনার দৈনন্দিন জীবনের যে কাজ সেটা করতে থাকতে পারেন। সো টেকনিক্যালি এটাকে এই জন্য আমরা পডকাস্ট আপনারা বলতেছি। কিভাবে পডকাস্ট শোনেন ভাই? আমি পডকাস্ট শুনি দুই ভাই, আমি দুইভাবে। আপনাকে শুরুতে যেটা বলতেছিলাম, সাদমান এটা শুরু করে দিচ্ছে। সাদমান জোস। আমি পডকাস্ট শুনি দুইভাবে। এক হলো যখন আমি বাইরে থাকি তখন আমি স্টিচারে পডকাস্ট শুনি। স্টিচার হলো একটা অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, যেইটা সো আমি অ্যান্ড্রয়েড ফোন চালাই, আর বাকি সব কিছু হইলো অ্যাপেল, বাট ফোন অ্যান্ড্রয়েড। সো আমি যখন বাইরে থাকি তখন আমার স্টিচারে পডকাস্ট শুনতে হয়। স্টিচার ছাড়াও অনেকে যেটা করে, অনেকে স্পটিফাই শুনে। স্পটিফাই শোনা খারাপ কিছু না, স্পটিফাইয়ের মাঝখানে মানে যদি আপনি স্পটিফাইয়ের ফ্রি ভার্সনে ইউজ করো তোমরা, তাও কত জটিল ব্যাপার না। ফ্রি ভার্সনে আই থিঙ্ক স্পটিফাইয়ের প্রাইসিং মডেলের সমস্যা আছে। এই যে ব্যারিয়ারটা, মানে পেইড ভার্সনে যাওয়ার যে ব্যারিয়ার, যে ঘন্টায় 3টার বেশি, কি জানি আমার এখানে নিয়ম হলো ঘন্টায় 3টার বেশি স্কিপ করা যাবে না যদি তুমি নর্মাল র্যান্ডম গান শুনো। ঘন্টায় 3টার বেশি স্কিপ আমি এমনিও করি না। সো পেইড মডেলে যাওয়ার জন্য এনাফ এনকারেজমেন্ট নাই আমার জন্য। আর পডকাস্টের ক্ষেত্রে সম্ভবত এরকমই কি যেন একটা ব্যাপার আছে, যে 1 ঘন্টার মধ্যে পডকাস্ট চেঞ্জ করা যাবে না, এরকম কোনো একটা অদ্ভুত ব্যাপার আছে না, আমার মনে হয় খুব একটা। যাই হোক, আমি স্পটিফাই শুনি না, আমি শুনি স্টিচারও একটা ফ্রি মডেল, ফ্রি অ্যাপ, যেখানে পডকাস্ট শোনা হয়। যদি আমি বাইরে থাকি, যদি আমি বাসায় থাকি, তাইলে আমি পডকাস্ট শুনি ল্যাপটপে। এই যে নর্মালি আমরা যেরকম করি, ল্যাপটপে একটা ট্যাব ওপেন করে রাখি, ইউটিউবে চলতে থাকে, অথবা স্পটিফাইয়ে চলতে থাকে, অথবা আইটিউনসে চলতে থাকে, আর আমি আমার যা করার তা করতে থাকি। সবসময় পডকাস্ট চলতে থাকে আমার বাসায়, সব কিছু না কিছু চলতে থাকে। হয় আগে আমি অডিও বুক অনেক শুনতাম, এখন আমি অডিও বুক শুনি না। আমি মোটামুটি সবসময় হয় পডকাস্ট শুনি, অথবা কোনো একটা এই যে এরকম ইউটিউব ভিডিও কোনো একটা চলতে থাকে, আর আমি আমার কাজকর্ম করতে থাকি। সাদমান কীভাবে শুনো? আমি ভাই ব্লিঙ্ক লিস্টে Blinkist। সাবস্ক্রিপশন কিনে নিচ্ছি, এখন ওই অডিও বুক এখন আমার চলতে থাকে। মানে জিনিস হচ্ছে ওখানে গুছানো থাকে আর কি, টু বি ভেরি অনেস্ট। সো ওইটাই চালাতে থাকি। আরেকটা হচ্ছে আপনার মাস্টার ক্লাসের সাবস্ক্রিপশন নিচ্ছি। মাস্টার ক্লাসে যেগুলো দেখতে হয় না, চোখে দেখতে হয় না, এনআই যে এক্সপ্লেন করলো, যেগুলো কন্টেন্ট চোখে দেখতে হয় না, ওগুলো জিনিস আমি অন করে রাখি। সো কোর্স হইতে থাকে ওয়ান আফটার ওয়ান। আর ফাইনালি তো ইউটিউব তো আসেই, ইউটিউবগুলো আর একটু বেছে বেছে রাখি, যে আমি ওইটা ওয়াচ লেটে ডাউনলোডসে রেখে দিই, পরে যখন ছাদে যাই হাঁটতে থাকি তখন শুনতে থাকি। নাইস। আমার মেইনলি হচ্ছে আমি এক্সট্রা ইয়েগুলো, ওই যে স্পটিফাই বা এক্সট্রা ফিচারগুলো অ্যাপগুলো ইউজ করা হয় না, কারণ আমি পডকাস্ট শোনা শুরু করছি খুবই রিসেন্টলি। অ্যান্ড আমার কাছে যেটা মনে হয় যে একজন মানুষের পডকাস্ট শোনার প্রয়োজনীয়তা কখন আসলে শুরু হয়, যখন থেকে তার ব্যস্ততা বাড়তে থাকে আসলে, সত্যি কথা বলতে, অথবা সে প্রোডাক্টিভ হইতে শুরু করে, যে চিন্তা করা যায় কীভাবে আরও বেশি প্রোডাক্টিভ কন্টেন্ট কনজিউম করা যায়। তো ওই জায়গা থেকে পডকাস্টের প্রয়োজনীয়তাটা শুরু হয়। তো আমার কাছে এতদিন পর্যন্ত কেন জানি আমি জানি না, পডকাস্টের খুব বেশি একটা প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনে হয় নাই। বাট এখন আমি দেখতেছি যে আমি কোনো একটা এমন কাজ করতেছি যেটা দিয়ে আমার ব্রেইন মানে খুব একটা বেশি কাজ করতেছে না। সাপোজ একটা এক্সেলে ডেটা এন্ট্রি দিতেছি, একটা অন্য একটা এক্সেল থেকে কপি করে হচ্ছে এই এক্সেলে ডেটা এন্ট্রি দিতেছে, খুব লম্বা একটা 1 ঘন্টার কাজ। তো আমি ওই কাজটার সময় ইউটিউবে একটা ধরেন আলাদা ট্যাব ওপেন করে হচ্ছে একটা পডকাস্ট শুনতে থাকি। আমার লিস্টের মধ্যে লিস্ট করা আছে কী কী শুনবো। আমার হচ্ছে যে ওই লিস্টের মধ্যে অনেক ধরনের আছে, মেইনলি এখন হচ্ছে ফিলোসফিক্যাল জিনিসপত্র বেশি শুনতেছি, যেমন ইতালিয়ান দার্শনিকদের জিনিসপত্র বেশি শোনা হইতেছে, থিওরিগুলো। তো এখন ওই জিনিসটা ওইটা করতে থাকি, অ্যান্ড দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে আমার একটা শেষ হয়ে যায় পডকাস্ট মোটামুটি শোনা। তো অনেক লাভ হইতেছে, দেখতেছি যে ধরেন ওইখানে তো আমার খুব বেশি ব্রেইনের ইউজ নাই, তো পডকাস্টের মধ্যে আমি আমার পুরো ব্রেইনের অ্যাটেনশনটা দিতেছি, আর এইদিকে আমার ফিজিক্যাল কাজকর্ম চলতেছে। আমার ব্লিঙ্কিস্ট নিয়ে মতামত আছে সাদমান। সেটা হলো আমি ব্লিঙ্কিস্ট ইউজ করছি, ব্লিঙ্কিস্ট ইউজ করার 1.5 মাস পরে আমি যেটা রিয়েলাইজ করছি, প্রত্যেক দিন আমি ফ্রি ভার্সনটা চালাতাম, সো র্যান্ডম বই আসতো, র্যান্ডম বই পড়তাম, আমার মনে হয়তো ওইটাই ভালো, আমি বই চুজ করার ঝামেলায় যেতে চাই না, সো প্রত্যেক দিন একটা বই ফ্রি পাওয়া যায়, ওটা পড়তাম। 1 মাস পরে আমি টের পাইলাম আমি গত 1 মাসে যা পড়ছি আমার কিচ্ছু মনে নেই, একদম লাইক 0% মনে আছে, বইয়ের নামও মনে নেই। এই অবস্থায় চলে গেছে। এবং আমি শুনতাম না, আমি পড়তাম। ব্লিঙ্কিস্টে তো শোনাও যে পড়াও যে আমার শুনতে ভালো লাগতো না, আমি পড়তাম। এবং
তারপরে আমি ব্লিঙ্কিস্ট বাদ দিয়ে দিছি মোটামুটি, কারণ আমার মনে হয়েছে যে আমি কেন জানি রিয়েলাইজ করছি আমার সাথে ব্লিঙ্কিস্টের, এটা আমি ওই দিন একটা লাইভেও বলতেছিলাম যে ব্লিঙ্কিস্টের কত জানি, ব্লিঙ্কিস্ট বেশ বড় কোম্পানি, সো ব্লিঙ্কিস্টের অনেক পেইড কাস্টমার আছে, তো মানুষের উপকার হয় বলেই মানুষ কিনে, বাট আমি কেন জানি ব্লিঙ্কিস্ট থেকে অত উপকার পাইনি। আমার পুরা বই না পড়লে কেন জানি আমি কিছু মনে রাখতে পারি না। ইয়েস ইয়েস, আই গেট ইট। ব্লিঙ্কিস্টের একটা সমস্যা হচ্ছে কি জানে, ইটস আইদার হিট অর মিস। কিছু জিনিস ধামাকা বানায় আর কিছু জিনিস একদম মিস, মানে একদম লাইক হ্যাঁ বাংলা প্রথম পত্রের পিছিয়ে যেটা সামারি দেওয়া থাকে, যেটা পড়লে কেউ কিছু বুঝে না, ওই জিনিসটার মতো হয়ে থাকে। সো এটা আসলে নাথিং টু ব্লেম ইউ আর কি। আমি যেটা করছিলাম ভাই ক্যাটাগরি ওয়াইজ পড়ছি, যখন এডুকেশন তখন খালি এডুকেশন ক্যাটাগরিতে পড়ছি, যখন ফিলোসফি খালি ফিলোসফির ক্যাটাগরিতে পড়ছি। সো হ্যাঁ বইয়ের নাম আমার জানা নাই, বাট অ্যাটলিস্ট আই ওয়েন্ট থ্রু দ্য কনসেপ্টস আর কি, একটা ইন্ট্রোডাকশন হয়ে যায় এখান থেকে আর কি। নাইস। আর মাস্টার ক্লাসের ব্যাপারে, মাস্টার ক্লাস খুব জোস কোম্পানি, আই থিঙ্ক। বাট মার্কেটিং ওদের বেশি, মার্কেটিং বেটার, কন্টেন্ট চেয়ে মার্কেটিং বেটার। মার্কেটিং বেটার হওয়াটা ওদের জন্য সহজ, কারণ এত হাই প্রোফাইল মানুষজন, সবার প্রোফাইল থেকে রিটার্গেটেড অ্যাড গেলে খুব সহজ জিনিসপত্র বিক্রি করা মাস্টার ক্লাসের জন্য। আমরা মাস্টার ক্লাসের মতো একটা নেটফ্লিক্স অফ কোর্সেস বানাইতে চাইছিলাম, বাট বাংলাদেশের সাবস্ক্রিপশন মডেলে কিছু বেচাটা খুব কষ্ট এখনো। খুবই কষ্ট। কেউ কোনো পেমেন্ট গেটওয়ে সাবস্ক্রিপশন মডেলটা দিতে চায় না সবাইকে। আমরা তো পাই নাই পেমেন্ট গেটওয়ের কাছ থেকে যে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে আমরা 500 টাকা এমনি কেটে নিয়ে যাব, সাবস্ক্রাইব করা থাকবে। এই মডেলটা কেন জানি এখনো এই ডিজিটাল দুনিয়া অত আসে নাই, আসবে হয়তো সামনে, এবং সামনে হয়তো আমরা করবো। বাট মাস্টার ক্লাস জোস। আমি জানি ব্র্যাকের স্টুডেন্টদের সম্ভবত ফ্রি মাস্টার ক্লাস সাবস্ক্রিপশন দেয়, বুয়েটের দেয় নাকি আমি জানি না। না না দেয় না। ভালো জিনিস দেওয়া উচিত। বুয়েটের মানে হচ্ছে যে আসলে আচ্ছা থাক এগুলা না বলি আসলে। আরে আমরা অনলাইন এই যে কোর্সেরা মাঝখানে হচ্ছে ফ্রি কোর্স দিতেছিল না, তো ওইটাও হচ্ছে যে অনেকজন টিচাররা মিলে টিলে হইতেছে এটা করানো হয়েছিল। বাট এটার হচ্ছে কি প্রোটোকলগুলোতে একটু দীর্ঘসূত্রিতা থাকে, যে বেশ লম্বা, হঠাৎ করে হচ্ছে কোনো কিছু আনা যায় না। বাট আনতে হইলে টিচারদের, একজন টিচারকে বা দুজন টিচারকে অনেক বেশি এফোর্ট দিয়ে হচ্ছে যে এটা ইনক্লুড করতে হয়। দেখা যায় যে সে নিজে পেইড নিয়ে হইতেছে ওই কোর্সটা, বা স্টুডেন্টদের জন্য এটা করাই নিতেছে। ঢাকা ইউনিভার্সিটিও কাইন্ড অফ মনে করা যায় যে সেম। বাট মনে হয় ব্র্যাকে ওরা অ্যাডমিনিস্ট্রেটিভভাবে নিজেরাই করে, মানে ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ডিপার্টমেন্টই থাকে যারা স্টুডেন্টদের জন্য এই ইয়েগুলা ওপেন করার থাকে। আর ওরা তো হচ্ছে এখন ওদের ভিসি তো এখন ইন্টারন্যাশনাল, সো সব দিক থেকেই ওরা এখন আগায় গেছে। এবং ওদের জন হপকিন্স একটা হেলথ সামথিং, আমি মানে এক্স্যাক্ট এন্টিটিটার নাম কি ভুলে গেছি, বাট হেলথ নিয়ে ওদের কাজ কিন্তু প্রচণ্ড জোস কাজ করে ব্র্যাক এখন। ব্র্যাক আমি জানি না ব্র্যাক অলরেডি হয়েছে নাকি, বাট আমি মোটামুটি শিওর ব্র্যাক আগামী 5-10 বছরে প্রবাবলি বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে যাবে। খুবই সিরিয়াস মনে হয় ওদের কাজকর্ম নিয়ে, সো গুড ফর দ্যাম। যদিও আমি নর্থ সাউথে পড়ছি, আমার ব্র্যাক পছন্দ। আচ্ছা যাই হোক, আমরা কন্টেন্ট নিয়ে কথা বলবো। প্রথম সিরিয়াস প্রশ্ন এনায়েত সাদমান দুইজনের কাছেই, সেটা হলো বাংলা ভাষায় বাংলাদেশে কন্টেন্ট বানানো কি উচিত নাকি উচিত না? ফ্রম লাইক আ মনিটারি পার্সপেক্টিভ, করে লাভ আছে নাকি, জীবন চলবে নাকি? ওকে, আমি ধরে দিই সবাই দুজনই চুপ করে আছে। সাদমান বলো। টিচার না হলে হয় না আসলে, সবাই অ্যাভয়েড আই কন্ট্যাক্ট এট অল কস্ট। ইট গোজ বোথ ওয়েজ। এটা প্রোস অ্যান্ড কনস বললে আসলে ক্লিয়ার হয়ে যায়। সেটা হচ্ছে আমি যদি ইংলিশে বানাই, এখন আমি পুরো দুনিয়ার সাথে কম্পিট করতেছি, সো আমি যদি টপ লেভেলে না হই তাহলে আমি কালের অত গহ্বরে হারাই যাবো। সো দ্যাটস দ্য ফার্স্ট চ্যালেঞ্জ যদি আমি ইংলিশে বানাই। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদি ইংলিশে কন্টেন্টটা বানাই, আমার রেভিনিউ বেশি আসে। সো আমি বাংলা চ্যানেলে প্রতি 1000 ভিউতে যে টাকাটা কামাই, তার 8 থেকে 12 গুণ আমি কামাই আমার যে ইংলিশ চ্যানেলটা আছে। সো ইটস এ নো ব্রেইনার যে আমরা যদি ইংলিশে কন্টেন্ট বানাই, আমরা 10 গুণ কম ভিউ দিয়েও সেম অ্যামাউন্ট অফ টাকা ইনকাম করতে পারবো, বাট কম্পিটিশন বেশি। আর সেকেন্ড জিনিস হচ্ছে আমি যদি বাংলায় কন্টেন্ট বানাই, দেশের মানুষের তো রেলেভেন্স বেশি, প্লাস বাংলাদেশে হিউজ পপুলেশন, হিউমাঙ্গাস পপুলেশন, ইজিলি অনেক মানুষকে আনা যায়, বাট এখান থেকে রেভিনিউটা কম। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশি অডিয়েন্সের জন্য কন্টেন্ট বানাতে যায়, নিজের মধ্যে একটা ইনফ্লুয়েন্স চলে আসছে। মেবি মনে হবে যেরকম এনায়েত কিংবা খালিদ ফারহান ভাই দুজনেই আরও ভাবে বেটার কন্টেন্ট বানাইতো, বাট তারা বুঝছে যে এই কয়টা কন্টেন্ট বানায় তারা দেখছে যে বাংলাদেশের টপ লেভেলে চলে আসছে। এখন কিন্তু একটা কমপ্লিসেন্সি কাজ করবে যে আরে পৌঁছাইতে গেছি, হ্যাঁ করি, এটা করতে থাকি। যদি চাঙ্গে থাকতো, যদি সবসময় একটা মানে আগুন থাকতো পিছিয়ে যে আরে অন্যরা বানাচ্ছে ফাড়াই ফেলতেছে, তাহলে এনআইদের কিন্তু এখন মাইকটা ইমপ্রুভ হয়ে যেত। খালিদ ফারহান ভাই যে অলরেডি মাইক ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করতেছে, এই জিনিসটা থাকতো। সো বাংলায় কন্টেন্ট বানালে এই জিনিসটা আমি বারবার দেখি যে অনেকে ইজিলি টপে পৌঁছায় যায়, তারপর তারা আর
মোটিভেশনটা পায় না যে কীভাবে আরও ইমপ্রুভ করা যায়। মেবি আম রং বাট এটা আমার মনে হয়। এনায়েতের মতামত কি? আমি আমি এইটার ক্ষেত্রে যে ইয়েটা কেন কম, টাকাটা কেন কম বাংলা কন্টেন্টের ক্ষেত্রে, এইটার জন্য আমি মনে করি যেটা এখন বিডিংটা কম হয় খুব, কারণ বাংলাদেশের যেই ইয়ারা আছে মানে কোম্পানিরা আছে ওরা এখনও যে ডিজিটাল মার্কেটিং ব্যাপারে অনেকে জানেই না, বা এটার যে কত বড় একটা ইফেক্ট আছে এটার ব্যাপারে জানেন অনেকে এখন আসতেছে, যে যত বেশি কোম্পানি আসবে তত কিন্তু বিডিং বেশি হবে, অ্যান্ড বিডিং বেশি হইলে ধরেন কন্টেন্ট ক্রিয়েটরও বেশি টাকা পাবে। সো যে প্রথম প্রশ্নটা ছিল যে ক্রিয়েটরদের আসলে এটা বানানো উচিত কিনা বাংলা ভাষায়, ইন ওয়ান সেন্স তো অবশ্যই আপনার যদি ভালো আইডিয়া থাকে তাহলে তো অবশ্যই আপনি আসতে পারেন, অ্যান্ড এখন তো মোটামুটি ভালোই চলে, আসলে খারাপ না, মোটামুটি চলে এখন। আর কমপ্লেসেন্সির যে ব্যাপারটা সাদমান বললো এটা আসলেই আছে। এখন জিনিসটা হচ্ছে সাদমান যে জিনিসটা আলোচনা করলো সেটা একটা পয়েন্টের রেসপেক্টে যে আমার প্রোডাকশন ভ্যালু কতটুকু ভালো হইতেছে এই জায়গাটা থেকে ডিসকাস করা হয়েছে। বাট আমি যদি চিন্তা করি যে আমাদের কন্টেন্ট, আমার সাদমান কিংবা ফারহান ভাই আপনারও যে কন্টেন্টের কিন্তু রিসার্চ ভ্যালু আছে, রিসার্চের পার্সপেক্টিভ বলেন কিংবা হচ্ছে এটাকে প্রেজেন্ট করা, ইন এ হোল প্রেজেন্ট করা, আপনি জাস্ট প্রোডাকশন ভ্যালুটাকে আলাদা করে রাখেন, ওইখানে একজন কতটুকু ডেভেলপ করবে এটা সে কোন মার্কেটে আছে তার উপরে আই থিঙ্ক ডাজেন্ট ডিপেন্ড। তার কারণ সে ডেভেলপ করতেছে কিনা এইটা তার অডিয়েন্স তাকে ঠিক করে দেয়। আপনি যদি রিপিটেটিভ কন্টেন্ট বানান তাইলে হচ্ছে কিন্তু অডিয়েন্স আর থাকবে না, অডিয়েন্স বুঝে যাবে, অডিয়েন্স জানে, অডিয়েন্স যদি প্রেডিক্ট করতে পারে আপনি নেক্সট কোন হিউমারটা দিতে যেতেছেন তাইলে কিন্তু সে আর আপনার কন্টেন্টের মধ্যে বিরক্ত এসে পড়বে। এই কারণে কিন্তু দেখবেন যে ফুড ব্লগিং ইন্ডাস্ট্রির মধ্যে 1 বছর 2 বছর পরে একজন অডিয়েন্স আর একই ফুড ব্লগারের ভিডিও দেখতেছে না, ইন দ্য কেস অফ মোস্ট অফ দ্য ফুড ব্লগার্স আমার কাছে মনে হয়েছে। তো জিনিসটা হচ্ছে আপনি যদি প্রোডাকশন ভ্যালুর কথা বাদ দেন, কমপ্লেসেন্সি আসাটা ডিপেন্ড করতেছে টোটালি ক্রিয়েটরের উপরে, সে এটা মানে ল্যাঙ্গুয়েজ বা কোন ল্যাঙ্গুয়েজের অডিয়েন্সের কাছে কন্টেন্টটা বানানো হইতেছে ওইটার উপরে না। তো এই জায়গাটা থেকে মনে হয় যে কমপ্লেসেন্সিটা না আসার যে দায়িত্বটা সেটা ক্রিয়েটরের পুরোপুরি নিজের উপরেই। আর আরেকটা জিনিস হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনি যদি মানে শুধু ক্রিয়েটর সেন্ট্রিক চিন্তাভাবনা করেন সেটাও ভুল, কারণ আপনার অডিয়েন্স কীরকম সেটাও আপনার একটু করতে হবে, জাজ করতে হবে। কারণ বাংলাদেশে একটা কন্টেন্ট বানানো আর সাপোজ ইউএসএ বা ক্যানাডাতে একটা কন্টেন্ট বানানো, দুই জায়গার অডিয়েন্স পুরোপুরি আলাদা, উইথ রেসপেক্ট টু ইন্টেলেকচুয়াল লেভেল, উইথ রেসপেক্ট টু রেসপন্স। কারণ ওদের কাছে, বাংলাদেশের অডিয়েন্সের কাছে হচ্ছে অনেক ফ্রি টাইম আছে, তারা অনেক কিছু করতে পারে এই ফ্রি টাইম দিয়ে, তো নেগেটিভিটি ছড়ায় অনেক পরিমাণে বেশি। সো আর একটা জিনিস যেটা সাদমান সবসময় বলে, সাদমানের ফিলসফির ভিতরে এটাই এমবেডেড, একদম আমি বলবো যে আপনি যদি মেন্টালি অনেক বেশি স্ট্রং না হন তাইলে আপনার এই ফিল্ডে না আসাটাই বেটার। কারণ যে পরিমাণ হেট্রেড হচ্ছে যে করতে হয়, শুনতে হয়, ওইটা খুব বাজে, খুব। সরি এনায়েত, কিছু একটা হচ্ছিল সাউন্ড রিলেটেড। আচ্ছা না, আমার বাইরে একটা মোটরসাইকেল করছে, এভরি বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর এভার এক্সেন্ট করছে, মানে সাউন্ডের জিনিসটা মানে আমরা বেশ ভালো টাইম পিক করছি এটা রেকর্ড করার জন্য, কারণ সকালবেলা আমার এখানে বাচ্চা চিল্লায়, রাতের বেলা এনে জ্বর হয়। আমি বলতেছিলেন আমি এটা ভাবতেছিলাম এই যে এই ব্যাপারটা একটা কথা বলে, আমি যখন ছোটবেলায়, যখন আমি নর্থ সাউথে পড়ি, ছোটবেলায় না কয়েক বছর আগে, তখন আমি সবসময় সবাই আমার বন্ধু বান্ধবদের বলতাম যে আমি চাকরি করতে চাই না, কারণ চাকরি করলে সকালে উঠতে হবে, আমার সকালে উঠতে ইচ্ছা করে না। আজকে আমি সকালে উঠছি পডকাস্ট রেকর্ড করার জন্য, বাংলাদেশের সাথে টাইম মিলানোর জন্য। সো ইন জেনারেল এখন ইভেনচুয়ালি দেখা গেছে যে আমি আসলে ব্যবসা বাণিজ্য করতে যাই উল্টা আরো বেশি কষ্ট করা হচ্ছে, আরো বেশি সকালে ওঠা লাগে। সো ওই ফিলোসফি আসলে কাজ করে নেই, কি আর করা যাক। কন্টেন্টের ব্যাপারে এনায়েত আরো গ্র্যানুলার লেভেলে আমি যদি জিজ্ঞেস করি, তুমি কন্টেন্ট বানানো শুরু করছো কবে? মে 27, 2020। মে 27, 2020, তো 1 বছর হয় নাই এখনো। তোমার হবে কিউএন এর প্রস্তুতি নিতেছি। ওকে, সাবস্ক্রাইবার কত হয়েছে 1 বছরে? 45.6K, 46,000 অলমোস্ট। আমাদের মাসে ভিউ কত হয় এভারেজে? মাসে এটা একটু দেখতে হবে। আচ্ছা ওকে, মাসে আমাদের আয় কত হয়? রেঞ্জ বলো যদি এক্স্যাক্ট বলতে না চাও। শুধু না, দুটো মিলাই বলো। ইউটিউব, হ্যাঁ, অ্যাডসেন্স, ইউটিউব অ্যান্ড ফেসবুক কন্টেন্ট থেকে, পদ্মা সেতু বাদ দিয়ে। আচ্ছা, আমার তো বেশ কম, আমার তো হচ্ছে 25 to 40, 25 থেকে 40 হাজার মাসে, দুইটা মিলাই। সো 25 থেকে 40 হাজার কিন্তু খারাপ হয় না,
বাংলাদেশের হিসাবে আমি অবশ্যই। দ্যাটস ভেরি গুড কিন্তু খুবই খুবই ভালো এইটা- আছে। এইটা অনেকে, আমি তো নিজেই দেখছি, মানে হচ্ছে যে কত বড় বড় ডিগ্রি নিয়ে হইতেছে, ধরেন 10K to 15K তে মানুষজন জব স্যালারিতে ঢুকতেছে। তো যদি কেউ একজন ইভেন ফুল টাইমও এটা করতো, তাও কিন্তু তার জন্য খুব খারাপ না। ডিপেন্ড করতেছে আবার আপনার পার্সোনালিটি সবাই পছন্দ করে কিনা, আপনি সাকসেস পাবেন কিনা, এরকম হ্যাঁ, সবার ভিডিও ভিডিও বানাইতেছো হবেই যে এরকম না। হ্যাঁ, সো পয়েন্টটা হলো তুমি ভিডিও বানাচ্ছ সপ্তাহে 2-3টা, তাই না? না 2টা? না না, আমি তো সপ্তাহে একটা। একটা, মাঝে সপ্তাহে মাঝে একটা। হচ্ছে যে ইয়া হয়, মানে ওকে, এক্সট্রা একটা দিই আর কি। সো মাসে 4টা মাসে 4টা হ্যাঁ। ভিডিও, গত 1 বছর ধরে মাসে 4টা ভিডিও, আর এখন আয় হচ্ছে মাসে 25 থেকে 40,000। সো এনা যদিও একটা এক্সট্রিম এক্সাম্পল হইতে পারে, অনেকে বলবে, বাট ইট গিভস ইউ আ আইডিয়া যে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে মাত্র 1 বছরের মধ্যে এনায়েতকে পিক করছি, সাদমানের যদিও আরো অনেক বড় চ্যানেল, আরো বড় রিচ। না ভাই, আমার আর্নিং আরো কম। না, বাট এনায়েতকে পিক করার কারণ হইলো এনায়েত যেহেতু সবচেয়ে রিসেন্ট, এই হ্যাঁ। কারণে ওকে দিয়ে এক্সাম্পল দেওয়াটা সহজ। হ্যাঁ, তো ওকে দিয়ে এক্সাম্পল দিলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে 1 বছরের মধ্যে মাত্র সপ্তাহে একটা ভিডিও আপলোড করে 25 থেকে 40,000 টাকা আয় করে ফেলতেছে একটা বুয়েটের লেকচারার, এবং সে ভাবতেছে আগামী মাসে সে বুয়েট ছেড়ে দিবে, যেটা সে আমাদের প্রাইভেটলি বলছে, পাবলিকলি এখনো বলতে চায় না। তো না 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 না, এটা ছাড়া হবে না আসলে। তো এর থেকে বোঝা যায় যে কন্টেন্টের কন্টেন্ট বানানো বেশ ভালো একটা প্রফেশন হইতে পারে, তাই না সাদমান? হ্যাঁ, ফারহান ভাই কিন্তু খুব মানে চালাকি করে হইতেছে, একটা ছোট ছোট গোষ্ঠী করে হইতেছে আসল জিনিসটা, মানে কেন তাই না, content তাই না? হ্যাঁ, বানাইছে? আস্তে আস্তে হ্যাঁ, একটু একটু করে লিউর করতেছে। না, right, না, এরকম right, এরকম কোনো ভালো। কারণ নেই। এই ভিডিওর লাস্টে আমরা আপনাদের আমাদের ইউটিউব কোর্স বিক্রির চেষ্টা করব। না, এরকম কিছু করবো না। বাট এই তো এই জন্য আমি এই পয়েন্টটা বললাম যে কন্টেন্ট বানানো অবশ্যই ক্যারিয়ারের একটা ভালো ক্যারিয়ার, কি বলে ওইটারে, একটা ক্যারিয়ার প্যাথ হইতে পারে আপনার জন্য, যদি যদি আপনি কন্টেন্ট বানাইতে চান। So, ওই এই এতগুলো কোয়েশ্চেন করার ওইটাই ছিল, এই কনক্লুশনে আসার জন্য, যেটা আমি আমার নাম্বারসেও দেখি। আমি যদি অন্য কিছু না করে শুধু কন্টেন্ট বানাই, আই থিঙ্ক আমি মোটামুটি বেশ ভালোভাবে জীবন কাটাইতে পারবো। সাদমানও পারবে, আমি শিওর। আমার বা এনায়েতের থেকে আরো অনেক 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 ভালোভাবে, প্লাস অনেক বইও পাবে এর উপরে, ডাবল লাভর। তারপরেও ডু ইউ থিঙ্ক উই গেট এনাফ কন্টেন্ট ক্রিয়েটার্স? এত লাইক সুন্দর আলোর দুনিয়া হওয়া সত্ত্বেও আমি অত ভালো কন্টেন্ট ক্রিয়েটর দেখি না। আমার মনে হয় ভাই এখানে প্রবলেম হচ্ছে আপনারা আউটলায়ার্স কিন্তু, ঠিক আছে? আপনারা যে আর্নটা করতেছেন ওটা সবাই কিন্তু করে না। কেন এটা কি সত্য হইতে পারে যে আপনারা যে লেভেল আর্ন করছেন ওটা অন্যরা করতেছে না? আপনারা বলতেছেন, আমি তো কিছু করি না। এনায়েত না আমাদের এখানকার মাঝখানে তাই না? রকস্টার, তাই না? না 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 ভাই, আপনার তো হচ্ছে, আপনারটা বলেন, আপনারটা তো আরো বেশি। হ্যাঁ, ওটা তো বলেছে, এটা পাবলিক দিয়েছে ভাই। ও আচ্ছা, ওই ভিডিও আমার ডেটা পাবলিক। সাদমানেরটা শুনি, এবারে সাদমান যদি কোনো- হ্যাঁ, ও হ্যাঁ, শিওর বলতে শিওর চায় না শিওর। কখনো। না বলতেছি, সমস্যা নাই। আমি পার্সোনালি কখনো চাই না বিজ্ঞাপন দিতে। সো আমি যতটুকু চাই যেগুলোতে অ্যাভয়েড করা সম্ভব ওগুলোতে আমি অ্যাড দেই না। ফেসবুকে আমি এতদিন অ্যাডই দেই নাই, আমি গত মাস শুরু করছি, বিকজ অ্যাড না দিলে এইসব প্ল্যাটফর্মে কোনো ইনসেন্টিভ নেই যে আমাদেরকে কেন তার প্রমোট করবে। সো এই জন্য আমি অ্যাড দেওয়া শুরু করছি। সো 1 মান্থে প্রায় $120 মতো আসছে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক দ্যাট রিফ্লেক্টস দ্য অ্যামাউন্ট অফ ভিউজ, মানে কি না কি আসতেছে। সো অ্যারাউন্ড কত 1.5 মিলিয়ন ভিউজ থেকে অনলি $120। দ্যাটস জাস্ট, আমার তো মনে হয় না মানে দ্যাটস ওয়ার্থ ইট। এখন আমি বলতেছি হ্যাঁ, ইটস গুড আর্নিংটা ভালো আসছে জাস্ট ফেসবুক থেকে। বাট জিনিস হচ্ছে আমি একটা স্পন্সার্ড পোস্ট থেকে এর ডাবল কিংবা ট্রিপল পাই। সো আমার তো এই মনিটাইজেশন থেকে আসার কোনো মানে হয় না। আমি জাস্ট একটা যদি স্পন্সার্ড পোস্ট করি, আমার 3 মাসে আর্নিং ওখান থেকে চলে আসতেছে। সো আমার মনে হয় ইটস ভেরি আন্ডারপেইড একটা ফর্ম্যাট মনিটাইজেশন থেকে যেটা আসতেছে। আর ইউটিউব থেকে যদি আমি বলি, ইউটিউবে আমার প্রতি 1000 ভিউতে আসে হচ্ছে আপনার প্রায় 50 সেন্টস কিংবা 25 সেন্টস। আর আমার যে ইংলিশ চ্যানেল আছে পাওয়ার পয়েন্ট প্রো, ওইখান থেকে আমি প্রতি 1000 ভিউতে পাই হচ্ছে $4 করে। মাঝে মাঝে $8, একসময় $8 ছিল যখন আমি ডেইলি এঙ্গেজ করতাম। সো পাওয়ার পয়েন্ট চ্যানেলটা এখন আমি 2 বছর ধরে কিছু আপলোড দেই নাই, বাট স্টিল প্রতি মাসে আমার $40, $50 করে আসতে থাকে। আর আমার নিজস্ব বাংলা চ্যানেলে আমি প্রতিদিন পারলে আপলোড দেই, আর ওইখান থেকে আমার মাত্র $150, $100 আসে। সো জিনিসটা কেমন জানি লাগে যে বাংলায় এত কিছু করেও জিনিসটা হয়তো আসতেছে না। ওইটাই, রেওয়ার্ডটা একটু কম বাংলায় এই মুহূর্তে। যে এনায়েত একটু আগে যে বিডিং সিস্টেমটার কথা বলতেছে, এই বিডিংটা যে এই একটা নোবেল প্রাইজ পাওয়া মানুষ সম্ভবত এই বিডিং সিস্টেম, গুগলের যে অ্যাডে বিডিং হবে কার উপরে কে যাবে, এইটা একটা নোবেল লরিয়েট সম্ভবত আবিষ্কার করছিল সিস্টেমটা। যে এবং সিস্টেমটা খুবই সিম্পল, যে একটা একটা পুল অফ কন্টেন্ট আছে, ওই পুল অফ কন্টেন্টে অ্যাডভার্টাইজাররা অ্যাড দিতে চায়, যেহেতু কন্টেন্ট লিমিটেড এই কারণে অ্যাডভার্টাইজাররা বিড করবে, অটোমেটেড এই বিডটা হবে। এ বলবে আমি
1 সেন্ট দিতে চাই ওর ভিডিওর আগে আমার অ্যাড দেখানোর জন্য, আরেকজন বলবে আমি 2 সেন্ট দিতে চাই, আরেকজন বলবে আমি 3 সেন্ট দিতে চাই। যত বেশি মানুষ বলবে এটা, তত অ্যাডের দাম বাড়তে থাকবে। বাংলাদেশের মার্কেটে যেহেতু এনাফ মানুষ এটা বলে না, এনাফ কোম্পানি এটা বলে না, এই কারণে জিনিসটা কম থাকে। আমেরিকার মার্কেটে যেহেতু অনেক মানুষ বলে, এই কারণে জিনিসটা বেড়ে যায়। তো এটা রাইট। সরি সাদমান কিছু বলতেছিলাম। হ্যাঁ, এখানে যদি আমি একটা প্রোডাক্ট বেস অ্যাকচুয়ালি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমি একটা জায়গায় মাইর খেয়ে গেছি, সেটা হচ্ছে আমি বই নিয়ে কথা বলি। প্রবলেম ইজ বাংলাদেশে বই নিয়ে কোনো স্পন্সরশিপ ওরকম নাই আসলে, এবং আমি প্রায় 3 বছর ধরে করতেছি। আই হ্যাভ নট বিন স্পন্সার্ড বাই সিঙ্গেল রাইটার অর এ সিঙ্গেল পাবলিশার। এবং অন্য যারা বুক রিভিউ করে আমি তাদের কাছে গেছি যে তোরা কি স্পন্সরশিপ পাস অ্যান্ড স্টাফ, আসলে না ভাই, উই ডোন্ট গেট ইট। সো আমি যখন স্পন্সরশিপ অ্যাকচুয়ালি পাইছি, আমি ডিফারেন্ট কোম্পানির কাছ থেকে পাইছি, বাট বইয়ের পাবলিশার কিংবা রাইটারের কাছ থেকে পাই নাই। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এটা লেজিট কারণ আছে। কারণ একটা বই স্পন্সর করতে যায় যেই পরিমাণে অ্যামাউন্ট আমাকে দেওয়া লাগবে, ওইটা বিক্রি করতে হইলে তাদেরকে প্রায় 10 থেকে 12,000 বই সেল করতে হবে, উইচ ইজ নট ফিজিবল একটা ভিডিও থেকে। দ্যাটস ওয়াই ইট ডাজন্ট হ্যাপেন। এবং এই জন্য আমি মাইতে খেয়ে গেছি যে আমার নিশে কেউ বিডি করে না, অ্যাডই আসে না, টাকাও আসে না। আমরা আচ্ছা, সালমানের তো শুধু তো বুক রিভিউ তো জনরাটা না, মানে হচ্ছে সালমান তো আসলে আমার না এখন আমি একটু সালমানের কন্টেন্টের ব্যাপারে আমি যদি বলি যে এই সালমানের চ্যানেলটাতে আমি যদি এখন একজন সাবস্ক্রাইবার হিসেবে সাবস্ক্রাইব করতে যাই, আমি একজন মোটিভেশনাল স্পিকার বা হচ্ছে যে প্র্যাকটিক্যাল মোটিভেশন দিতেছে, আমি বলবো না যে একদম মোটিভেশন, তো ওই রকম কোনো একজন আমার এখানে আজান করতেছে, এটা কি শোনা যায়? শোনা হ্যাঁ, যায়, শোনা হ্যাঁ। যায়, সমস্যা নাই। আমি কথা বলবো? বলো। আচ্ছা, তো না, কথা বললে মানুষ থেকে গালি দিবে, তুই চুপ থাক এখন আপাতত, গালি দিবে। হ্যাঁ, আচ্ছা আপনার আমার বলুন, আচ্ছা কেমন? আমার এখানে একজন আলাদা। এনায়েত আজানটা শুনে তুমি সমস্যা নাই মিউট করে ফেলো, মিউট করলেও গালি দেওয়ার একটা চান্স আছে, বাট করো, সমস্যা নাই। আমার আমার এখানে আজান হচ্ছে না এখন, আমার এখানে মাত্র সকাল। সো আমি কথা বলি, এনায়েত সরি সাদমানের ওখানে এখন আজান দেওয়া মনে হয় শুরু হয়, শুরু হইলে বইলো আমাকে, এটা এইসব খুব খুব ভয় লাগে আমার এইসব আমার সিচুয়েশন। খুব ভয় লাগে ভাই, সবাইকে সম্মান দিয়ে চলেন ভাই, এইটাই মোটো। আর সবাইকে সম্মান দিয়ে চললেও ভয় লাগে। অ্যাড চালাই, আমাদের একটা অ্যাড আছে, ওই অ্যাডের নিচে একটা কোর্স বিক্রির অ্যাড, ওই অ্যাডের নিচে রেগুলারলি আমাদের সবচেয়ে পপুলার কমেন্ট হইলো সালাম দিয়ে অ্যাড শুরু করেন। এটা খুব 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 অদ্ভুত ব্যাপার। ভিডিওর নিচে খুব পপুলার কমেন্ট এখন এই যে এই সিজনে হলো, ভাই আপনি কি রোজা রাখছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রোজা রাখছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রোজা রাখেন নাই। খুব খুব আপনি যদি 8টার সময় ভিডিও আপলোড দেন, প্রতিদিন আমি এটা শুনি যে ভাই নিশ্চয়ই নামাজ পড়ে নাই। আরে ভাই, আমি আপলোডটা দিয়ে নামাজ পড়তে গেছি, এটা বুঝিস না কেন? প্রতিটা দিন আমি রিলিজিয়াস এক্সপ্লেনেশন পাবলিকলি দেওয়ার পক্ষে না। এমনি এমনি কি বলে, শুধু রিলিজিয়াস এমনি পার্সোনাল লাইফ বিষয়েও পাবলিকলি এক্সপ্লেন করার পক্ষে না। মাঝে মধ্যে করতে না, আমি আসলে কখনো করি নাই, সম্ভবত করতে হবে কোনো এক পর্যায়ে। আমি আস্তে আস্তে স্ক্যান্ডালে জড়াচ্ছি, এখনো আমি বেশ ছোট, আমার স্ক্যান্ডাল লেভেলগুলো সব ছোট ছোট, আস্তে আস্তে জড়াচ্ছে। আস্তে আস্তে জড়াচ্ছি। আমি মাঝখানে একটা ভিডিওতে আমাকে একজন, আমি একটা কিউএনএ করতেছিলাম সাদমান, তো ভিডিওতে একজন আমাকে কোয়েশ্চেন করছে যে আপনার বিড়াল এত মোটা কেন। হ্যাঁ, So, আমি ওইটার অ্যান্সার দিতে যাই র্যান্ডমলি বলছি যে বিড়াল মোটা হইলে ভালোই লাগে, মানুষ মোটা হইলে ভালো লাগে না। বুঝছো? তো তারপরে পলিটিক্যালি ইনকারেক্ট কমেন্ট যে ফ্যাট শেমিং কিভাবে করেন আপনি, আপনাকে এতদিন পর্যন্ত ভালো লাগতো কিন্তু আপনি কিভাবে টাটা। দেন ইভেনচুয়ালি আমি ভিডিওটা ডিলিট করে ফেলছি ফেসবুক থেকে। ওটা শুধু এমনি ফেসবুকেই আপলোড করছিলাম, ইউটিউবে আপলোড করি নাই। এবং তারপর ইভেনচুয়ালি ডিলিট করে ফেলছি। ফার্স্ট আমি বলবো একটা ভালো ছোটখাটো লেভেলের স্ক্যান্ডাল আমার হিসাবে। তারপর এই যে ফ্রিল্যান্সিং এর ভিডিওটা শূন্য নিয়ে বেশ ভালো স্ক্যান্ডাল, বাট ওটা বেশ মজা পাইছি আমি ওই স্ক্যান্ডালটা নিয়ে। ওটা আমি ডিফারেন্ট সিটি আর টেস্ট করতেছি, এখন আমি ওটা আবার চেঞ্জ করে $6,000 থেকে $13,500 এরকম একটা জিনিস দিছি। তো এটা আমি ডিফারেন্ট সিটি আর টেস্ট করে দেখবো যে কোনটা আসলে ভালো পারফর্ম করে, তারপর ওইটা রাখবো। ওটা আমি বেশ মজা পাইছি, ওটা কোনো সমস্যা নেই। ও আমার এখানে আজান শেষ। হ্যাঁ, এনায়েত বলতেছিলি যে কনফিউজ যে আমি কি নিয়ে আসলে বানাই। বলতেছিলাম যে আমি যদি একজন সাবস্ক্রাইবার হিসেবে এখন সাদমানের চ্যানেলে যাই, দেন আমি একজন প্র্যাকটিক্যাল মোটিভেশনাল স্পিকার বা প্রত্যেকদিন আমি একটা জিনিস সম্পর্কে আলোচনা শুনবো, এরকম একজন স্পিকারের জন্য সাবস্ক্রাইব করতেছি। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, তোর চ্যানেলে তো মোবাইল ফটোগ্রাফি রিলেটেড খুবই প্রফেশনাল লেভেলের কিছু আছে। তো সাদমা যখন শুরু করছিল তখন মেবি নিশটা ওইরকম ভাবে এত জনপ্রিয় হয় না যে আমার একটা নিশ ধরেই করতে হবে। যেমন আমি কিন্তু এখন মোটেই কোনোদিন সাহস করবো না যে আমার চ্যানেলের মধ্যে আমি এখন
কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এডিট দিয়ে এডিট করতে হয় এরকম কোনো কিছু, কারণ আমি এটা এডিট করি, আমি একটা টিউটোরিয়াল বানিয়ে দিলাম, কোনোদিনই আমি এটা সাহস করবো না, কারণ হচ্ছে নিশটা এত বেশি স্পেসিফিক হয়ে গেছে। বাট সাদমান যখন শুরু করছিল তখন হচ্ছে যে এই নিশটা ওইভাবে এত গ্রো করে নাই, যে কারণে একদিক থেকে যেমন প্যারালালি মোটিভেশন টাইপের বা হচ্ছে এক্সপ্লানেশন প্লাস মোটিভেশন টাইপের ভিডিও প্লাস হচ্ছে যে টেক রিলেটেড একটাও ভিডিও দেওয়া গেছে, এবং ওই সময় কেউ কিছু মনে করে নাই। বাট এখন মেবি হচ্ছে এইটা হচ্ছে মানুষজন করার আগে অনেক ভাববে যে কি হইতেছে না হইতেছে। এই ব্যাপারে কি সাদমানের থটটা অ্যাবসলিউটলি এইখানে যাবো, বাট তার আগে আমরা কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে, যেখানে আমিও গালি খেয়েছিলাম, সবাই দেখছে না ঠিক মতো জিনিসটা। সো ফার্স্ট এই জিনিসটা অ্যাড্রেস করি যে আমার আপাতত টার্গেট এটা না যে আমি কোনো স্পেসিফিক কন্টেন্ট নিয়ে বানাচ্ছি, আমার টার্গেট হচ্ছে ডেইলি কন্টেন্ট দেওয়া। এটা একটা পার্সোনাল গ্রোথ দেয়, যেটা আমার দরকার দিস মোমেন্ট, যে আমার পড়াশোনার মধ্যে একটা ল্যাথার্জি চলে আসছিল, এক্সপ্রেশন একটা ল্যাথার্জি চলে আসছিল। সো আই নিড টু বি অ্যাক্টিভ ডেইলি। এবং এখন দেখবেন যে আমি বিরোল টিরোল বিভিন্ন ভিডিও রেকর্ড করতেছি, ক্যামেরা আপগ্রেড করছি অ্যান্ড এভরিথিং, বিকজ এর পরের বছর এটা আমার টার্গেট, যেটা এনআইত আগে করে ফেলছে অ্যান্ড সবাই আমাকে গালি দেবে যে হ্যাঁ এনআইতের মতো হওয়ার চেষ্টা করছেন। বাট দ্যাটস অলসো মাই টার্গেট, যে সপ্তাহে একটা কিংবা মাসে একটা বানাবো, বাট যেটা বানাবো ধামাকা বানাবো। সো দিস ইজ মাই ট্রেনিং গ্রাউন্ড এই বছরটা যাচ্ছে, যে স্টোরি বানানো, ভিডিও বানানো, আমি পুরো ভিডিও লাইব্রেরি তৈরি করতেছি। প্রতিদিন যে নিজের ভিডিওগুলো ভিরল, ওগুলো কিন্তু স্টক লাইব্রেরি নিজের জন্য, যে যেখানে কন্টেন্ট লাগবে আমি ওখান থেকে জাস্ট পুল করবো। সো দ্যাটস মাই টার্গেট আর কি, ডেইলি বানানো। এবং আমার যে মেইন থিম, যেটা আমার ফিউচারে করবো, যেটা আমি ইংলিশ চ্যানেলে করবো, এটা যদি আমি দুইটা ওয়ার্ডে বলি, সেটা হচ্ছে ইমোশনস ভার্বালাইজড। অর্থাৎ সবাই যে জিনিসটা চিন্তা করছে মাথায় বাট গুছায় বলে নাই, ওই জিনিসটাই ভার্বালি এক্সপ্রেস করা। দ্যাট ইজ মাই টার্গেট, যে কীভাবে প্রাসঙ্গিক জিনিসগুলো এমনভাবে বলা যায় না মানুষ বুঝতে পারে যে আরে আমার মাথায় ছিল বাট আমি বলতে পারি নাই। দ্যাট ইজ দ্য টার্গেট আর কি। সো ইয়া। এবং হ্যাঁ, অফকোর্স পিপল গেট কনফিউজ যে ভাই একসময় বুক রিভিউ দেখতেছে, একসময় মোবাইল, লাইক ইটস র্যান্ডম, বাট ইটস ওভারঅল একটা পার্সোনাল বিল্ড করা আর কি। এখন আসি হচ্ছে এই যে ফার্ম ভাই যেটা বললেন যে রিগার্ডিং ওই কন্ট্রোভার্সিয়াল স্টাফ, ঠিক আছে। সো আমি একটা জিনিস বুঝে গেছি, এই জন্য আমি চেষ্টা করছিলাম যে পডকাস্টটা একটু চুপচুপ থাকা, আপনাদের দুজনকে বেশি কথা বলতে দেওয়া, বাট স্টিল কথা বেশি বলতেছি। সেটা হচ্ছে লাস্ট দিনে যে পোস্ট ছিল না যে ফেভারিট ইউটিউবার্স, এনায়েত, ফারহান ভাই, সবারটা লাভ 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 লাভ, আমারটা দেখে খেলে হা হা। তো আমিও বুঝলাম আরে কি হইলো, কাহিনী কি। সো আমি না ওখানে ফিডব্যাক খুঁজতেছি যে আমার জন্য কি ফিডব্যাক আছে। আমার জন্য ফিডব্যাক দিচ্ছে কি, হ্যাঁ সবই ঠিক আছে, জাস্ট পার্সোনালিটি ভালো লাগে না। ওকে। আরও একটা ফিডব্যাক যে হ্যাঁ ও ভাইয়ের পপুলারিটি ইউজ করছে, তারপর কি জানি এনায়েত তো সবগুলো পড়ছিলি ইউজ করছে। না, একজন একটা পোস্ট ছিল হুই সাদমান সাদিক জিজ্ঞেস করছিল, এটার অ্যানসার একজন দিয়েছে হি ইজ দ্য ব্রাদার অফ আয়মান সাদিক। হ্যাঁ, এটা আমাকে বলে সাদমান এতদিন হইলো, দে কান্ট মেক দ্য ডিফারেন্স বিটুইন ইউ টু। হ্যাঁ, এটা কিছু করার নাই যে। এবং আমার এই জিনিসটা মাঝে মাঝে অবাক, আমার একটা কন্টেন্ট দেখছিলি কিনা, আমি যে দুজনের বানানোর ইয়ে নিয়ে আমি একটা ইয়ে বানাইছিলাম, কিন্তু আমাদের কিনে কন্টেন্ট বানাইছিলাম আমরা দেখিনি না, অনেক আগে, বেশ আগে। কিউ আর কে এর পার্থক্য, ও ফারহান ভাই কি জানেন কিনা, আয়মান সাদিকের সাদিক বানানে কিউ অ্যান্ড সাদমান সাদিকের সাদিক বানানে কে ইউজ করা হয়। এটা রিজন ওরা একটা, ওনারা দুজন একটা ভিডিওতে ব্যাখ্যা করছিল। ওই রিজনটা হচ্ছে যে সাদমান হচ্ছে ইয়া টাইপের, একটু রাইভাল টাইপের, ও হচ্ছে যে আলাদা হইতে চায় বড় ভাই। আমি কারণে আমার এই দুই ভাই সম্পর্কে বেশ ভালো রিসার্চ করা আছে। তাই আচ্ছা ওটাতে আসবো, বাট তার আগে এটা গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনে দেই। লাস্টে কিউ আছে, তারপরে ইউই নাই, এরকম একটা ইংলিশ শব্দ বলেন তো। অবলিক কিউইউই, কিউ সারি কিউইউই লাস্টে। না আমি চিন্তা করতে পারতেছি না, তাই কিউ এর পর গ্রামাটিক্যালি অনেক সময় ইউই থাকে। সো হয় কে হবে নাহলে কিউ। সো এটা আমি হচ্ছে গ্রামাটিক্যালি জাস্টিফাই করার চেষ্টা করি যে আমারটা কেন ঠিক আছে নামটা। ও এইটা কিন্তু ওই ভিডিওতে বলিস না, যে ভিডিওতে ওই এটা ক্লিয়ার। হ্যাঁ, আরে একটু মুখরোচক করতে হবে না, মুখরোচক করতে হবে গ্রামার বললে। আরে আমার তো এই লাইনে ব্র্যান্ডিং নাই গ্রামার। আচ্ছা সরি সাদমান, তোমার কন্ট্রোভার্সি নিয়ে বলো, তারপর আমি গ্রামার নিয়ে কন্ট্রোভার্সির কথা বলতেছি। না বলেন আরে বলেন, আমার তো বলে গ্রামার নিয়ে এই যে তুমি দুজনই জানো, আমরা আমাদের চ্যাটে কথা বলছি, আমি মুনজেরিনকে নিয়ে একটা স্ট্যাটাস দিছিলাম পেজ থেকে। পেজের স্ট্যাটাসে পুরাই ফান স্ট্যাটাস, কোনো গোপন উদ্দেশ্য নেই বা কিছুই নেই, এমনি ফান করে। আপনি কি মুনজেরিনকে চিনেন কিনা? এটা আমি চিনি না, আমি চিনি না, আমার সাথে কখনো কথা হয়নি। আমার সাথে বেশিরভাগ মানুষের র্যান্ডমলি কথা, যেমন ধরো একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাসনিম জারা, ইয়ে বানায় মেডিকেল যারা ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট ক্রিয়েটরস, যেটা আপনি মানে মেডিকেল ফিল্ডে বলেন। হ্যাঁ, সো ওর সাথে আমার মাঝে মধ্যে ইমেইলে কথাবার্তা হয়, বাট চিনি না আমি।
বেশিরভাগকে আমি আসলে চিনি না, আমি আমি খুব একটা বেশি মানুষজনকে চিনি না আসলে, যদিও মনে হয় সবার যে আমি এত মানুষকে কেন চিনি, বাট আমি আসলে কাউকে চিনি না। আচ্ছা, যাক, আমি আচ্ছা স্ট্যাটাস ভাইয়া। দিছিলাম যে আমি স্ট্যাটাস দিছিলাম যে মুনজারিনরা ইংলিশ টিউটর, আমার এক্সাক্ট স্ট্যাটাসটা মনে নেই, বাট বেসিক্যালি স্ট্যাটাসটার সারমর্ম ছিল যে সবাই ইংলিশ শেখানোর মার্কেটটা নিয়ে যাচ্ছে, এই বিষয়ে আমার কিছু করা উচিত। জাস্ট ফান, কোনো উদ্দেশ্য ছিল না। বাট তারপরে কমেন্টে কেউ কেউ ফানটা ধরতে পারছে, বাট বেশিরভাগ মানুষই তারপর কেন জানি মুনজারিনকে গালি দেওয়া শুরু করলো কমেন্টে, যে ও কিছু পারে না, আপনার কিছু করা উচিত, হ্যান ত্যান। মানে তোমার ফ্যানাটিক ফ্যান যারা, অন্য সবাই খারাপ এরকম ভাবে তাদের বিষয়ে গালি। তো ইভেনচুয়ালি গালাগালির পরিমাণ দেখে আমার স্ট্যাটাসটা ডিলিট করতে হয়েছে। তারপর থেকে ভাই আমি ঠিক আপনার করছি যে মনে আমি আছে কিনা এই স্ট্যাটাসটা কিন্তু দেখার পর আমি আপনাকে নক দিছিলাম, দিছিলা? আপনার মনে আছে এটা? দিছিলাম। এবং আমার এরপর থেকে আমি ঠিক করছি যে আমি মানুষজনকে নিয়ে কথাবার্তা যতবারই কম বলবো, কারণ ওই যাকে নিয়ে কথা বলবা, ধর আমি যদি এনায়েতকে নিয়ে কথা বলি এখন আমার ইয়েতে যায়, আমার পেজে যে, তাহলে যেটা হবে এনায়েতকে যারা অপছন্দ করে তারা এসে আমার স্ট্যাটাসের নিচে এনায়েতকে গালি দিবে। তো আমি এই অপরচুনিটিটা দিতে চাই না যে আমার স্ট্যাটাসের নিচে, যেমন এনায়েত দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ হইতে পারে, বাট আমার স্ট্যাটাস ইউজ করে ওকে গালি দিবে, এই অপরচুনিটিটা আমি দিতে এটা আমরা আগ্রহী চাই না। না, হ্যাঁ তাই না? হ্যাঁ, তো সরাসরি গালি দেখ। এটা আমার লাস্ট দিন অবাক লাগছে যে ভাইয়া মজা করে দিচ্ছেন স্ট্যাটাসটা, আমরা সবাই বুঝতেছি যে এটা মজা করে দিচ্ছে, বাট পরের সময় দেখি যে স্ট্যাটাস নাই, গায়েব। আচ্ছা কি পরিমাণে প্রেশারটা আসছে যে এটা স্ট্যাটাস গায়েব করতে হয়েছে, দ্যাট ওয়াজ জাস্ট স্যাড আসলে। কি আর করা, বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন। সাদমানেরটা বলতেছিলি? হ্যাঁ, সাদমানের একসাথে কন্ট্রোভার্সি। দুইটা হোক। ও আমারটা, হ্যাঁ, আমি তারপর বুঝার চেষ্টা করতেছিলাম যে কাহিনী কি অ্যান্ড স্টাফ। সো টেকনিক্যালি এই যে সেপারেট করা, এইটার জন্য না একসময় জিত করে আমি পাওয়ার পয়েন্ট প্রো চ্যানেলটা খুঁজছি যে ভাই আমি ওই ইউটিউব চ্যানেল বানাইতে পারি। তারপর স্কিল ডেভেলপমেন্ট একটা গ্রুপ খুঁজছি, তারপর নিজের নামে বই লিখছি, নিজের নামে বই লিখে তারপর একটা ক্যাটাগরিতে নিছি উপরে। তবুও মানুষ ডিফারেন্সিয়েট করতে পারে না। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, জিনিসটা হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপের কন্টেন্ট বানাই, টু বি ভেরি অনেস্ট। এখন ওরা যদি ভাবে যে আমরা দুজনই একই ক্যাটাগরির কন্টেন্ট বানাই, তাহলে ওরা দুইটা জনরাই ডিফারেন্সটাই বুঝতেছে না, আমার যেটা মনে হয়। অ্যান্ড দ্যাটস কাইন্ড অফ স্যাড। যে এই অপরচুনিটিটা আমি দিতে এটা আমরা আগ্রহী চাই না। না, হ্যাঁ তাই না? হ্যাঁ, তো সরাসরি গালি দেখ। এটা আমার লাস্ট দিন অবাক লাগছে যে ভাইয়া মজা করে দিচ্ছেন স্ট্যাটাসটা, আমরা সবাই বুঝতেছি যে এটা মজা করে দিচ্ছে, বাট পরের সময় দেখি যে স্ট্যাটাস নাই, গায়েব। আচ্ছা কি পরিমাণে প্রেশারটা আসছে যে এটা স্ট্যাটাস গায়েব করতে হয়েছে, দ্যাট ওয়াজ জাস্ট স্যাড আসলে। কি আর করা, বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন। সাদমানেরটা বলতেছিলি? হ্যাঁ, সাদমানের একসাথে কন্ট্রোভার্সি। দুইটা হোক। ও আমারটা, হ্যাঁ, আমি তারপর বুঝার চেষ্টা করতেছিলাম যে কাহিনী কি অ্যান্ড স্টাফ। সো টেকনিক্যালি এই যে সেপারেট করা, এইটার জন্য না একসময় জিত করে আমি পাওয়ার পয়েন্ট প্রো চ্যানেলটা খুঁজছি যে ভাই আমি ওই ইউটিউব চ্যানেল বানাইতে পারি। তারপর স্কিল ডেভেলপমেন্ট একটা গ্রুপ খুঁজছি, তারপর নিজের নামে বই লিখছি, নিজের নামে বই লিখে তারপর একটা ক্যাটাগরিতে নিছি উপরে। তবুও মানুষ ডিফারেন্সিয়েট করতে পারে না। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, জিনিসটা হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপের কন্টেন্ট বানাই, টু বি ভেরি অনেস্ট। এখন ওরা যদি ভাবে যে আমরা দুজনই একই ক্যাটাগরির কন্টেন্ট বানাই, তাহলে ওরা দুইটা জনরাই ডিফারেন্সটাই বুঝতেছে না, আমার যেটা মনে হয়। অ্যান্ড দ্যাটস কাইন্ড অফ স্যাড। যদি মানে একটা কথা বলে না যে তুমি যদি গরুকে ছাগল বলো, তাহলে তুমি না গরু চিনো না তুমি ছাগল চিনো। আচ্ছা, দ্যাট ওয়াজ এ ভেরি ব্যাড মেটাফর ইন দিস পার্টিকুলার কেস, বাট দ্য পয়েন্ট স্ট্যান্ডস যে আমরা যদি জনারের একটাকেও যদি না চিনি, তাহলে আমরা দুটো জনারের মধ্যে কোনো ডিফারেন্স বুঝবো না। আমরা সবাইকে যদি মোটিভেশনাল লেভেলের আন্ডারে আনি, তাহলে আসলে সবাইকে ভুল বুঝবো। সো এখন এটাই থেকে আসলে- এটা লিস্টটার নাম ইমোশনাল ভার্বালাইজেশন। ও তাই, এটা নাম আছে অ্যাকচুয়ালি? তুই তো বললি ও আজকে, আচ্ছা, আমি আমি- তো বললি একটু আগে। হ্যাঁ, ইমোশনস ভার্বালাইজড। হ্যাঁ, আমি এইখান Yes. থেকে একটা পয়েন্ট, ওই যে সাদমানের ইয়েটা ছিল যে সাদমানের যে মোটিভেশনটা, প্রত্যেক দিন কন্টেন্ট বানানোর যে মোটিভেশনটা, এই জায়গাটাতে না আমার একটা জায়গা থেকে আমি বলবো না পুরোপুরি দ্বিমত, বাট হচ্ছে যে একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আছে। আমার কেন জানি কোনো সময়ে এটা মনে হয় না যে একজন ক্রিয়েটরের সবসময় নিজের পার্সপেক্টিভ বা নিজেকে স্যাটিসফাই করার জন্যই কন্টেন্টটা বানানো উচিত। আমি একটু ব্যাখ্যা করতেছি যে ক্রিয়েটিভ একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে, যে আপনি একটা কন্টেন্ট বানাইছেন, বানানোর পরে হচ্ছে ওটা কি আপনাকে নিজেকে ক্রিয়েটিভলি স্যাটিসফাই করতেছে কিনা, এটা একটা জিনিস। বাট যখন আমি দেখছি যে যতই কন্টেন্ট ক্রিয়েটর, আমি অনেককে নিয়েই আসলে রিসার্চ করি, ইভেন আমি এখন একটা পেপার লিখতেছি বাংলাদেশের ইউটিউবের উপরে, রিসার্চ পেপার। আমার নাম আছে? কোনো ফান্ডিং টান্ডিং নাই, নাম ছাড়া ভাই, মানে হচ্ছে যে পড়বো না। ওই সময় আপনার 50K উপরে ছিল না, ছিল কি ছিল না ভুলে গেছি, আমি নাম না আপনার থাকলে জনরাটা পড়বো আমি না। টাচ করে নাই। আচ্ছা, সমস্যা নাই ভাই, ওইটা করা লাগবে না, সমস্যা নেই। তো এখন জিনিসটা হচ্ছে অনেকেই যেটা করে যে সাপোজ আমি প্রত্যেক দিন রাতে হাঁটতে বের হই, তার কারণ আমার হেলথে ভালো হয়। বাট জিনিসটা হচ্ছে এইটা দেখলে ধরেন অন্য কারোরও উপকার হইতেছে এটা দেখার মাধ্যমে। হ্যাঁ, যে কেউ আমাকে হাঁটতে দেখতেছে, এটা দেখে কেউ সাপোজ এন্টারটেইনমেন্ট পাইতেছে বা কোনো কিছু পাইতেছে। তো আমার কাছে মনে হয় যে হাঁটতেছে সে এখানে হচ্ছে এখন একজন ক্রিয়েটার।
তো তার কখনো এই ভাইবে ইয়ে করা উচিত না যে আমার এখন স্বাস্থ্য ঠিক রাখতে হবে এই কারণে আমি হাঁটতেছি, রাদার দেন আমার এই স্বাস্থ্য ভালো করা জিনিসটা দেখা অন্য একজন উপকার পাইতেছে বা এন্টারটেনমেন্ট পাইতেছে, এইটা ওর মেইন মোটিভ হওয়া উচিত বলে আমি মনে করি যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন। তার কারণটা হচ্ছে, কারণ যখনই আমি দেখছি এটা এটা তার জন্যই বেশি দরকার, মানে যে কন্টেন্ট বানাইতেছে তার জন্যই বেশি দরকার। তার কারণ আমি যতবারই দেখছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের মূল সেন্ট্রালাইজেশনটা যখন তার দিকে হয়ে যায়, মানে সে নিজেকে ফোকাস করে হচ্ছে কন্টেন্ট বানাইতেছে, নিজের জন্য কন্টেন্ট বানাইতেছে শুধু, ও মানে আসলেই অডিয়েন্স এটা থেকে অডিয়েন্স এটার উপরে কী রিয়াকশন দিতেছে এইটার যদি হচ্ছে আমি ইভালুয়েশনটা সঠিকভাবে না করতে পারি, একটা হচ্ছে ইভালুয়েশন না করতে পারা যে অডিয়েন্স একটা রিয়াকশন দিতেছে কিন্তু আমি ভুল ইন্টারপ্রেট করতেছি যে অডিয়েন্স এটা পছন্দ করতেছে না, বাট আমি ভাবতেছি এটা অডিয়েন্স পছন্দ করতেছে, বা এটা হয়তো আমি ভিউ দেখে বুঝতেছি না, বা এরকম কোনো কিছু একটা অক্ষমতা থাকতে পারে একজন ক্রিয়েটরের। তো এখন এইটা যদি সে না বুঝতে পারে তাইলে আমি বলবো এটা ক্রিয়েটরের একটা ব্যর্থতা। এবং আরেকটা জিনিস হচ্ছে, যদি সে আসলে শুধুমাত্র নিজেকে সেন্ট্রালাইজ করে কন্টেন্ট বানায়, সেটা আলটিমেটলি দিন শেষে ফল করতে বাধ্য। তার কারণ আমি যেটা দেখছি যে সাপোজ এটা তো একটা, যদি না সে ভ্লগার হয়, ভ্লগারদেরও কিন্তু অডিয়েন্স ফ্রেন্ডলি একটা কন্টেন্ট বানাইতে হয়, সব ভ্লগারদের ভ্লগ কিন্তু সবাই দেখে না। তো জিনিসটা হচ্ছে আলটিমেটলি আমার একটা ইউটিউব চ্যানেল যে একটা ফেসবুক প্রোফাইল থেকে আলাদা, এই ডিফারেন্সিয়েশনটা যদি একজন ক্রিয়েটর বুঝতে না পারে তাইলে কিন্তু তার ডাউনফলটা ওইখান থেকে শুরু হয়। সো একটা প্রোফাইলের মধ্যে আমি আমাকে স্যাটিসফাই করার জন্য যেমন চাইতে আপলোড দিতে পারি, বাট হচ্ছে একটা ইয়ের মধ্যে, চ্যানেলের মধ্যে কিন্তু এটা আপলোড দেওয়াটা খুব টাফ। আমার এই জায়গাটাতে মনে হয় একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আসে। বাট এনায়েত, আমরা তো আমাদের প্রোফাইলেও আমাদের নিজেদের স্যাটিসফাই করার জন্য যা আপলোড দিতে হয় তা আপলোড দিই না। আমরা বেশিরভাগ সময়ই প্রোফাইলে তাই আপলোড দিই যা লাইক পাবে, তাই না? সো রাইট রাইট, না ওইটাই আমি বলতেছি যে আমার হয়তো একটা পয়েন্ট অফ ভিউটা ডিফারেন্ট হতে পারে, বাট ধরেন যে একটা প্রোফাইল তো আসলে সব কন্টেন্ট ক্রিয়েটর, মানে প্রোফাইল মানে তো এই না এটা সব জেনারেল পাবলিকের থাকে, বাট সব জেনারেল পাবলিকের তো একটা ইউটিউব চ্যানেল থাকে না। মানে আমি হয়তো বুঝাইতে পারি না জিনিসটা, বাট আমি যেটা বলতেছি যে সেন্ট্রালাইজেশনের ব্যাপারটা অডিয়েন্স সেন্ট্রিক হওয়া উচিত, আমার মেইন কথাটা হচ্ছে এটা। আচ্ছা, নাইস। আমার মনে হয় একটা পয়েন্ট পাইছি যেখানে উই ক্যান ডিসএগ্রি। সেটা হচ্ছে যে আমি যদি এটাকে আর্টের মেটাফোরে যদি নেই, ফর এক্সাম্পল ফর সাম পিপল মেবি কন্টেন্ট ক্রিয়েশন একটা আর্ট, ভিডিওগ্রাফি একটা আর্ট হতে পারে। সো যখন আমরা আর্ট করতেছি, আমরা কি এটা মানুষকে স্যাটিসফাই করার জন্য করতেছি নাকি আমার নিজের প্যাশনের জায়গা থেকে, নিজের ভালো লাগে এই জন্য কাজটা আমি করতেছি? বিকজ ইফ ইউর ডুইং ইট ফর পিপল, যে আমাকে মানুষের অ্যাটেনশন পাইতে হবে, মানুষের লাইক পাইতে হবে, আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি, বাংলাদেশি ক্রিকেটারদের তাসকিন যখন ফর্ম খারাপ করার কারণে বাংলাদেশ টিম থেকে বের হয়ে গেল, সবাই জাস্ট ফাটাই ফেললো। লাস্ট দিন যখন ওর ক্যাচ সবাই ড্রপ করছিল, ওই দিন ও হিরো হয়ে গেল। বাংলাদেশে দিস কিপস হ্যাপেনিং, যে একদিনে ইউর দ্য কিং, দ্য নেক্সট ডে ইউর দ্য বেগার। যে আমি যদি অ্যাটেনশনের উপর ভিত্তি করে বসে থাকি যে হ্যাঁ আমাকে সবসময় এরকম তলতে হবে, এটা দিনাজপুরের ভাষা, সবসময় একটা হাইপের মধ্যে রাখবে, আমার মনে হয় ইউর ওয়েটিং ফর এ ডিজাস্টার আসলে ইন দ্যাট পার্টিকুলার কেস। হ্যাঁ, বিল্ড এ রেপুটেশন, এনআইতে যেরকম রেপুটেশন বিল্ড হয়ে গেছে, হ্যাঁ পিপল উইল রেসপেক্ট ইউ, বাট খালি ওইটাই এক্সপেক্ট করা যে সবসময় মানুষ আমার কথাটাই ভাববে। ফর এক্সাম্পল আমি শিওর যে এনআই তুই যদি ইফ ইউ স্পোক ইউর মাইন্ড একদম ক্লিয়ারলি, এমন কিছু অপিনিয়ন যদি এখন বলিস নাই, তুই যদি বলিস, দেয়ার উইল বি লট অফ পিপল হুইল টার্ন অন ইউ। কিন্তু এটা রাইট। সো আই থিঙ্ক এইটা মানে আমার এক্সপ্লেনেশনটা প্লাস সাদমানের এক্সপ্লেনেশনটা যদি কেউ কম্বাইনলি কেউ শুনে তাইলে পুরো প্যাকেজটা বুঝতে পারবে, যেটা হয়তো আমি বুঝাইতে চাইছিলাম আসলে। বাট মনে হয় আমার মনে হয় এর আয়তে কথা শোনা উচিত আসলে। আমি একটু বেশি নিজের কেন্দ্রিক করে ফেলছি আর কি, যে জিনিসটা নিজে ভালো লাগতেছে যে ওটা করতেছি, যে আরে হ্যাঁ মানুষ দেখলে দেখতেছে, না দেখলে নাই, আই ডোন্ট ওয়ান্ট টু গো ফর দ্য পপুলারিটি। ভাই যদি যাই তাহলে ভাই গালি খাবো। এই লাস্ট দিন যেরকম ওই যে আপনারা দুইজন আমাকে একটু অডিয়েন্স দিচ্ছেন, 6 লাখ থেকে উঠায় 7 লাখে নিছেন, এই তো সাথে সাথে আমি গালি খাওয়া শুরু করছি কমেন্ট সেকশনে, আরে এই ছেলেটা কি করছে না করছে। না, তো আমি আসলে এই ক্ষেত্রে সাদমানের সাথে একমত। যদি আমরা কন্টেন্টকে আর্ট হিসেবে দেখি, সো তুমি একটা ভ্যান গকে যা বলতে পারো না যে মানুষ আজকে গ্রামের দৃশ্য দেখতে চায়, গ্রামের দৃশ্য আঁক, এটা তো বলা যায় না, তাই না? সে তার যা ভাল লাগে সে তাই আঁকবে। কিছু মানুষ ওইটা দেখবে যাদের ম্যাচ করবে ওই ধরনের টেস্ট, যাদের ভালো লাগবে না তারা দেখবে না। যদি আমরা কন্টেন্টকে আর্ট হিসেবে গ্রামের দৃশ্য আঁকতেছে, এটা আমি কল্পনা করে আমি এখন সে ওই লেভেলে যাবেই না। না, জাস্ট আমি এক্সাম্পল দিতে বললাম। বাট যদি আমরা কন্টেন্টকে আর্ট হিসেবে দেখি, এখন কন্টেন্টকে যদি আমরা ওইভাবে দেখি যে একটা সেট অফ অডিয়েন্স আছে, ওদেরকে স্যাটিসফাই করার জন্য বা ওদেরকে ইমপ্রুভ করার জন্য আমরা কিছু একটা বানাইতেছি, একটা প্রোডাক্ট হিসেবে যদি আমরা দেখি অথবা একটা সার্ভিস হিসেবে যদি দেখো কন্টেন্টকে, সেই ক্ষেত্রে মাইন্ডসেট ডিফারেন্ট। সেই ক্ষেত্রে আমাদের মাইন্ডসেট হবে যে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস কীভাবে, যে পুল অফ কাস্টমার আছে বা ভিউয়ার আছে, তাদেরকে আমরা কীভাবে
আমাদের প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে হেল্প করতে পারি, তখন আমার মনে হয় এনায়েতের মতবাদ বেশি অ্যাকসেপ্টেন্স পাবে। এনায়েতের মতবাদ, থিওরি অফ এনায়েত, ভাই Theory of doctrine। তাইলে আমাদের পুরো হাইপোথিসিস গুলো এনআইতে সাফল্য ব্যর্থতার উপর কেন্দ্র করে ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমি Lot of guinea pig things. এখানে। এনায়েত, এনায়েত তোমার কি প্ল্যান আছে একটা বিদেশি ওয়াইফ বিয়ে করা? রাইট, না না না, কাপল আমার ব্লগিং ইজ দ্য হচ্ছে- নিউ থিং এনআইত, কাপল ব্লগিং। দেশি ওয়াইফ দিয়ে যে চলবে না তা না, দেশি ওয়াইফ দিয়েও আমরা সফলতা দেখতেছি মার্কেটে, বাট বিদেশি ওয়াইফ থাকলে বেশি সফল আমি যা দেখলাম। হ্যাঁ, এটার স্ট্যাটিস্টিক্যাল প্রুফ আছে আসলে, একদম পরিসংখ্যান সেটাই বলে। বাট আমার তো নাই, আমার তো ব্লগিং এর আসলে ইচ্ছা নাই, কারণ আমি যদি সারাদিন যা করি এটা যদি আপনারা দেখেন সারাদিন, মানে আপনারা মানে ভয় পেয়ে যাবেন যে কি করতেছে। দেখবি যে সারাদিন একটা মানুষ একটা চেয়ারের মধ্যে বসে আছে, কম্পিউটার চালাইতেছে, এই দেখবেন খালি, আর কিছুই না। আমার মনে হয় আচ্ছা না, আপনাদের দুজনের কি বলেন তো, আপনারা যদি ব্লগিং করতেন আমরা কি দেখতাম? আমাকে ব্লগ যদি করতেন। প্রিটি মাচ দ্য সেম, এনায়েতের মতোই। সাদমানের লাইফ ও সম্পর্কে ভাইয়ের বিড়াল আছে। আমার বিড়াল আছে। হ্যাঁ, বিড়াল ওই এক definitely helps। বিড়াল দিয়ে তো পুচি ফ্যামিলি হিউজ। হ্যাঁ, চিন্তা করো, এটা আমি কখনো ভাবতেও পারিনি যে একটা বিড়াল নিয়ে লাইভ হবে, এন্ড দেন তারপর ওটা মানুষ ফলো করবে, এন্ড দেন ইভেনচুয়ালি ওটা একটা ব্র্যান্ড হয়ে যাবে, স্পন্সরশিপ পাবে, টাকা আয় হবে। মানে যখনই যে আমাদের মাঝখানে না এখনো ডাক্তারটার নাম জানি কি, একজন ইয়ে কিটোজেনিক ডায়েট বিষয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার নামটা জাহাঙ্গীর, জাহাঙ্গীর কবির। হ্যাঁ, সো ডক্টর জাহাঙ্গীর কবির যখন এই কিটোজেনিক ভিডিও টিডিও নিয়ে আস্তে আস্তে পপুলার হওয়া শুরু করছে, তাও ওইটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি, বিকজ এটা তাও মানা যায় যে হবে, মানে আমি অ্যাকসেপ্ট করার কেউ না, রিজেক্ট করার কেউ না, মানে আমি আমার মতামত বলতেছি যে ওইটা তাও আমি মানে আমার খুব একটা অবাক হই নাই। আমি বাংলাদেশের মার্কেটে একজন মেডিকেল কন্টেন্ট বানাচ্ছে, আস্তে আস্তে পপুলার হয়েছে, অনেক ফলোয়ার বাড়ছে, পার্সোনাল ব্র্যান্ডিং ভালো হয়েছে, ঠিক আছে। বাট যখন পুচি ফ্যামিলি হওয়া শুরু করলো, ওইটা বেশ অবাক করছে আমাকে, যে মানুষ এত বড় একটা বিড়ালের ভিডিও দেখতেছে, এটা বিড়ালের ফ্যামিলি, এন্ড দেন ইভেনচুয়ালি পুচি ফ্যামিলি কত বড় ব্র্যান্ড কে জানে। হ্যাঁ বিশাল ব্যাপার। হ্যাঁ, এমনকি আমি এটা ভাবছি যখন মকবাং, ওই যে বসে বসে খাওয়ার ওই জনরাটা যখন পপুলার হলো, কারণ হচ্ছে অনেকে মানুষ যখন মুখ খুলে খায় এটা সহ্য করতে পারে না। অনেকে অনেক সময় না বোর্ডে চক দেখালে কি একটা সাউন্ড হয়, ওটা অনেকে সহ্য করতে পারে না। সিমিলারলি মুখ খুলে খাওয়া এই শব্দটা অনেকে সহ্য করতে পারে না। স্টিল মুকবাং ওয়াজ এ হিট। তো এই জিনিসটা আমাকে অবাক করছে যে মানুষের হেট্রেড থাকলেও সাব কমিউনিটি এতই বড় হইতে পারে যে ইট ক্যান স্টিল মেক ইট ফ্লাই। True. ওই যে এএসএমআর এর ব্যাপারটা তো ওইরকমই, যে হ্যাঁ। এএসএমআর কাইন্ড অফ এরকম ভাবেই তো জনপ্রিয়। হ্যাঁ, অদ্ভুত কিছু কন্টেন্টের জনরা আমরা দেখছি লাস্ট 5 বছরে, যেগুলো মানে, তো এসএমআর কি বাংলাদেশে কখন কাজ হয়েছে? হয়নি মনে হয়। না না না, বাংলাদেশে আমি এখনো চ্যানেল দেখি নাই। সাদমান ভালো বলতে পারবে। আমি এখনো দেখিনি, আমি লাস্ট দিন চিন্তা যে বইয়ের এসএমআর করা যায় নাকি না। ডেসপারেট টাইমস, বুঝছেন? মানুষ তো খালি বই বলতে বইয়ের স্মেল বুঝে। আমরা কিন্তু ব্লগিং থেকে অনেক দূরে সরে গেছি। So, আমি ব্লগিং এ ফেরত আসতেছি। আমার ব্লগ করার সাহস নাই, তার কারণ এটা আমরা এর আগে আমরা একটা ভিডিও রেকর্ড করছিলাম যেটা আমরা পাবলিশ করবো না, ওইটা আমি বলছিলাম সাদমানকে যে প্রত্যেক দিন একটা ভিডিও রেকর্ড করার জন্য যেই পরিমাণ স্কিল দরকার, স্ট্যামিনা দরকার, ক্যাপাবিলিটি দরকার, যা আছে যাই দরকার, তার কোনো কিছু আমার মধ্যে নাই। কখনো আমার মনে হয় আমি প্রত্যেকদিন একটা ভিডিও রেকর্ড করতে পারবো। যে এটা আমি সাদমানের সব ভিডিও দেখি এরকম না, খুব কম ভিডিও হয়তো আমি দেখি, বাট আই রিয়েলি রেসপেক্ট দ্যাট যে কেউ একজন প্রত্যেক দিন এক একটা নতুন টপিকের উপর ভিডিও বানাচ্ছে। এটা আমার কাছে খুব অবাক লাগে। আর তারপর যখন অবাক লাগে তখন আমি এটা ওই আগের ভিডিওতে আমি সাদমানকে বলছি, তখন আমি নিজেকে সান্ত্বনা দিই, এটা বলে যে আমার ভিডিও বড় হয় লেন্থে। বড় ছোট আর্গুমেন্টটা ভালো না। সাদমানের কিন্তু ইদানিং ভালোই লম্বা হইতেছে, মানে আমি দেখতেছি 7 মিনিট, আগে যেখানে 4 মিনিট বা 5 মিনিট ছিল 7 মিনিট হইতেছে। নেগেটিভিটিটা তো 7 মিনিটের ছিল, 7 মিনিট 58 সেকেন্ড এরকম ছিল। ইয়েস ওইগুলো দেখি আরো বেশি মানুষ দেখতেছে। সো আমার মনে হয় লম্বা কন্টেন্ট আস্তে আস্তে দের ইজ এ থিং টু ইট। এখন এখানে ভ্লগিং নিয়ে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে অনেকে কাপল ভ্লগও করতেছে। ইভেনচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ করলে হোয়াট এভার ইউ ওয়ান্ট ডু, হ্যাঁ করো, বাট জিনিস হচ্ছে পার্সোনাল লাইফটা তো চলে আসতেছে, রাইট? অ্যান্ড এই জিনিসটা অনেকে হয়তো এখন জিনিসটা খেয়াল করতেছে না যে হ্যাঁ পার্সোনাল লাইফ এভরিথিং ইজ কিউট, যে তোমাদের ব্যাকগ্রাউন্ড স্টোরি অ্যান্ড স্টাফ, বাট এ ডেট ইজ আউট। যে জিনিসটা মানুষ আসতেছে পার্সোনাল লাইফের কারণে যেই ভিউজটা কিংবা ট্র্যাকশনটা পাচ্ছে, ওইটা একসময় ওইটা কোনো রিপারকাশন আসবে, আমি যেভাবে দেখতেছি। কারণ অনেকে হয়তো ভাই বাউন্ডারিটা সেপারেট করতে পারবে না যে অ্যাট হোয়াট পয়েন্ট আমি পার্সোনাল লাইফটা আলাদা রাখবো, কোন পয়েন্ট আমি মানুষকে বলবো। সো তখন হয়তো ঝামেলা হবে। এই জিনিসটা আমি আরও স্পেশালি দেখি, অনেকে ওয়াইফকে আনতে আছে, ঠিক আছে, একজন ম্যাচিউর মানুষই আসতেছে, বাট যখন বাচ্চাদেরকে আনতেছে ভিডিওতে,
সো মেবি বাচ্চাদের ও হয়তো প্যান্ট খুলে গেল, হিসু করে ফেললো, দ্যাট ইজ আ ফানি পার্ট, চলতেছে। বাট ও যখন গ্রো আপ করবে এবং ওই কন্টেন্টগুলো যখন রিসার্ফেস করবে, ইট উইল বি এম্বারেসিং জাস্ট। গুড পয়েন্ট। এইটা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো টেমপ্লেট নেই যে আগে কেউ একজন করছে, মানে এরকম, কারণ ইউটিউবের ইতিহাসই তো খুব কম যে কি হয়েছে একটা বাচ্চার কি হয়েছে, যে আগে খুব বিখ্যাত ছিল একজন ব্লগার একটা ব্লগিং ফ্যামিলির মধ্যে, তারপরে বড় হওয়ার পরে তার ইফেক্টটা কি হয়েছে, আমার মনে হয় না খুব ভালো কিছু হবে। বাট জিনিসটা হচ্ছে এইখানে অ্যান্টিলজিক যেটা দেওয়া হয় আর কি, যে যদি তার বাবা মা আসলে কোন পার্সপেক্টিভ থেকে দেখে, তার বাবা মার পার্সোনালিটি যদি যথেষ্ট স্ট্রং হয়, সে বাচ্চাকে কনভিন্স করতে পারে পরবর্তীতে যে তোমার আসলে এই যেই জিনিস হইতে পারে, প্রেডিক্ট করাই দিতে পারে। তুমি যদি আজকে স্কুলে যাও, তোমার একজন বন্ধু তোমাকে বলতে পারে যে আরে তোর তো 1 বছর আগে একটা 10 বছর আগে একটা ভিডিও ছিল, তোর তো প্যান্ট খুলে গেছিল। এখন প্যান্ট তো সবারই খুলছে আলটিমেটলি, কিন্তু কথা হচ্ছে যে তারটা ভিডিও করা আছে একদম ইঙ্ক আকারে, যেটা ফারহান ভাই বলছিলেন এর আগের ভিডিওতে, যে ইঙ্ক আকারে আমার ইন্টারনেটের মধ্যে দেওয়া আছে। এখন এটা দেওয়া উচিত কি উচিত না ব্লগারদের, এইটা নিয়ে আমরা ডিবেট করতে পারি। বাট একজন ব্লগার সে নিজের ফিলসফিটা, যেটা একটা তো হচ্ছে তার কন্টেন্ট বানানোর মাধ্যমে তার মানি আসতেছে, অ্যান্ড এইটার জন্য সে এই পার্সোনাল একটা স্যাক্রিফাইস করবে কিনা এটা সম্পূর্ণরূপে তার ব্যাপার হইতেছে এক। এবং যে সে যেহেতু বাবা মা, সে বাচ্চারা ডিসিশন নিতে পারতেছে, এই কারণে হয়তো সে বাচ্চাকে ব্লগে আনতেছে। এটা নিয়ে অনেক ইয়ে হয়েছে আসলে, ডিবেটও হয়েছে যে আসলে আনা উচিত কি উচিত না, এটা নিয়ে সামনেও ডিবেট হবে, ওইটা সমস্যা না। সাদমান যে কথাটা বললে, আমি তার থেকে অন্য একটা পয়েন্ট অফ ভিউতে যদি বলি, যে একজন অডিয়েন্স হিসেবে সাদমান যেটা বললো ক্রিয়েটর হিসেবে একজন ব্লগারের যে দৃষ্টিকোণটা সেটা, বাট অডিয়েন্স হিসেবে আমি ব্লগিংকে, ডেইলি ব্লগিংকে বা যে কোনো ধরনের ফ্যামিলি ব্লগিং, কাপল ব্লগিং, এটাকে আসলে কীভাবে দেখি, এইখানে আমার একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আলটিমেটলি যে কোনো কাপল ব্লগ যা হইতেছে দিন শেষে এটা যদি প্রেডিক্টেবল হয়ে যায়, যে আমি যদি বুঝতে পারি যে সব কাপলই আইসা তাদের একটা প্রেমের হিস্ট্রি থাকবে, সেটা বলবে সে কী করতো না করতো, সে ঈদের সময় কী করতো না করতো, তারা ঈদের সময় কী রান্নাবান্না করে, এটা নিয়ে কথাবার্তা হবে। বাট সব কাপলে যদি সেম টাইপের কন্টেন্ট দিতে থাকে, একটা সময় যে এটা এতটা পরিমাণে বোরিং হবে। কারণ এখন যেটা হইতেছে, আপনি আপনি আমি যদি বিয়ে করি অ্যান্ড দেন কাপল ব্লগিং শুরু করি, যা মন চায় আপনি তা করেন, আপনার এটা হিট খাইতে বাধ্য যদি আপনি জাস্ট একটু ক্যামেরার সামনে কথা বলতে জানেন, আর আপনার বউ হচ্ছে যে ক্যামেরা শাই না হয়। সো ওইটা যদি করতে পারেন, তাইলে আপনি ইয়ে পাইতেছেন, একটা বড় ধরনের ভিউ পাইতেছেন। বাট হচ্ছে আমরা তিনজন যেরকম কন্টেন্ট বানাই, আমরা কিন্তু হুটহাট কন্টেন্ট বানালে জীবনে এই পরিমাণ ভিউ পাবো না। সো মানুষ দিন শেষে কিন্তু সেই জিনিসটারই পচায় যেটা করতে কম পরিশ্রম হয়, অ্যান্ড ওইটা কম পরিশ্রমে বেশি জনপ্রিয়তা পায়, যেখানে বেশি পরিশ্রমে বানানো জিনিসগুলো ততটা জনপ্রিয়তা পাইতেছে না। এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি গালি খায়। অ্যান্ড আমি দেখতেছি কাপল ব্লগিং যেটা শুরু হয়েছে, এইটা আলটিমেটলি এরকম একটা জনরার দিকে যাইতেছে। কারণ দেখা যাইতেছে আপনি জাস্ট একটা জিনিস আপনার কাছে আছে, আপনার বাপের টাকা আছে অনেক বেশি, এটা তো আপনার অর্জন না, তো এই কারণে কিন্তু আপনি বেশি গালি খাবেন যদি আপনি ওইটা শো অফ করে করে দেখান যে আমার এটা আপনার অর্জন বলে দাবি করেন। তেমনিভাবে বাই নেচার আপনি যে জিনিসগুলো গেইন করতেছেন, ধরেন আপনি একজন বিদেশি বউকে বিয়ে করছেন, সো মানুষ এমনিই হচ্ছে বিদেশি মানে দেশি বিদেশি কম্বিনেশনটা পছন্দ করতেছে। বাট আপনার ক্রেডিট এখানে কি? আপনি একটা বউ, আপনি একজন বউকে বিয়ে করছেন, এটা আপনার ক্রেডিট। বাট এইটা তো আসলে আলটিমেটলি আপনার কোনো ক্রেডিবিলিটির মধ্যে তো পড়ে না। আপনি বিয়ে করছেন, মানে সবাই তো বিয়ে করে আলটিমেটলি। তো এই কারণে দেখা যাবে আমার কাছে, আমি যদি একটা ভবিষ্যৎবাণী করি টাইপের, যে আলটিমেটলি কাপল ব্লগাররা অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যাবে, অনেক বেশি বোরিং হয়ে যাবে ক্রিয়েটিভলি। অ্যান্ড যদি না কাপল ব্লগারদের মধ্যে কেউ ক্রিয়েটিভলি খুব বড় কোনো চিন্তা ভাবনা না করে ফেলতে পারে, যদি কেউ এমন কিছু নিয়ে আসে যেটা এর আগে কোনো দিন চিন্তা করে না কাপল ব্লগারদের মধ্যে, আমি জানি না কি হইতে পারে, আমি জানি না, অনেক কিছুই হইতে পারে, যদি এরকম কোনো কিছু নিয়ে আসে তাইলে এটা রেভলিউশনের হবে। বাট সব কাপলে এসে যদি ওই লুতু পুতু প্রেমের গল্প জাস্ট বলতেছে, ওই বাংলাদেশের রোমান্টিক নাটকের আলটিমেটলি যেই হালটা হয়েছে, যেই কারণে তাহসান ভাই একসময় বলছে যে আমার কাছে রোমান্টিক স্ক্রিপ্ট আর নিয়ে আইসেন না আপনারা। সো ওই রকম প্রেডিক্টেবিলিটি যদি আইসা পড়ে ইউটিউবের ভিতরে, যেখানে ইউটিউব হচ্ছে আপনাকে ক্রিয়েটিভলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য এত সুযোগ দিতেছে, আপনার সামনে অনেক কিছু করার সুযোগ আসতেছে, সেখানে আপনি যদি ওই রকম হয়ে যান যে কারণ ওইটাতে ভিউ আসে অনেক বেশি, তাইলে অনেক বড় একটা সমস্যা তৈরি হবে। এটা কিছু আছে, জ্বালাময়ী বক্তব্য আছে এর মাঝখানে, সেই জ্বালাময়ী বক্তব্যগুলো নিয়ে আমি একটু কথা বলি। এনায়েত, এই যে আমার মনে হয় কোর ডিফারেন্সিয়েশন এইটা না যে সবার বউ আছে সবাই বিয়ে করবে, ওটা মনে হয় কোর পয়েন্ট না। এই ধরো ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল উঠাই, যে শেহরওয়ার মারিয়া লন্ডনে যে কাপলটা থাকে, আমি ঠিক নামটা পরিচিত না, আমার মনে হয় না ওদের কোর কম্পিটেন্সি এইটা যে এই দুজনের মধ্যে একজন দেশি আর একজন বিদেশি। আমার মনে হয় বেশি মানুষ এই জন্য দেখে তার কারণ বিদেশিটা বাংলা বলতে পারে, উইচ আই থিঙ্ক ইজ আ স্কিল। আমার মনে হয় না এটা জাস্ট একটা দেশি জামাই বিদেশি ওয়াইফ, বিদেশিটা বাংলা বলতেছে,
খুব ভালোই বাংলা বলে সে। অ্যান্ড কালচারের সাথে মিক্সড আপ হয়েছে। হ্যাঁ, সো বিদেশে একটা মানুষ বাংলা বলতেছে, ভেরি নাইস, ভেরি প্রেজেন্টেবল, খুবই খুবই প্লেজেন্ট টু লুক অ্যাট দুইজনই, যেইটা আমার মনে হয় একটা বড় কারণ। ওইটাকে আমি একটা স্কিল হিসেবে দেখবো রাদার দ্যান একটা জাস্ট ইনহেরেন্ট বাপের টাকা আছে টাইপ জিনিস। ওটা আমি ওরকম ভাবে বলবো না, কারণ এটা আমি অবশ্যই এগ্রি করি। জন্ম থেকে তো সে বাংলা শিখে নেই, তাই না? সো অথবা ছেলেটার কথা বলে জন্ম থেকে সে রোমানিয়ান শিখে নেই। সো ওইটাকে আমি একটা স্কিল হিসেবে দেখবো। এখন তুমি বলতে পারো যে এই বাংলা বলতেছে খুব, যখন সে বাংলা বলতেছে বাংলাই বলতেছে, সে বাংলাটা খুব ভালো কিছু বলতেছে না যেটা শোনার জন্য আমি প্রতিদিন যাব। তো হইতে পারে। আমি যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে আমি একটু জিজ্ঞেস করবো, আপনারা একটু কমেন্ট আমাদের জানাবেন যে ডু ইউ ওয়াচ কাপল ভ্লগার্স এভরিডে, অথবা হয় আপনি রেগুলারলি দেখেন নাকি, বা এমন নাকি যে আপনি জানেন যে কাপল ব্লগাররা আছে, আপনি মাঝে মধ্যে দেখেন বাট আপনি রেগুলারলি দেখেন না। বিকজ আমি মনে করি যে আমার বা এনায়েতের, মোস্টলি আমার, এনায়েতের না, ভিডিও একটা বড় অংশ মানুষ রেগুলারলি দেখে। লাইক আমার রিটার্ন ভিউয়ার অনেক বেশি বলে আমি মনে করি। এবং আমি যদি ইউটিউব অ্যানালিটিক্স দেখি, আমি দেখি আমার বেশ ভালো সংখ্যক রিটার্ন ভিউয়ারশিপ কাপল ব্লগাররা একই রকমভাবে রাখতে পারে না বলে আমি একমত। বাট অন দ্য আদার হ্যান্ড ওইটার অপোজিট এন্ডের আর্গুমেন্টটা হলো যে ওদের রিটার্ন ভিউয়ার এত রাখার দরকার নেই, বিকজ ওদের কন্টেন্টটা এত ব্রড যে ওরা প্রত্যেকদিন এত নতুন মানুষের কাছে এক্সপোজড হচ্ছে, এবং ওদের কন্টেন্ট দেখার জন্য সামটাইমস ইউ নিড কন্টেন্ট যেটা দেখার জন্য তোমার অত কিছু ভাবতে হবে না। জাস্ট ওপেন সামথিং, ইউ লুক অ্যাট ইট, খাইতেছো, দেখতেছো, শেষ। সো আই থিঙ্ক ওই নিডটা কাপল ব্লগাররা বেশ ভালোই পূরণ করতে পারে। আর সাদমান, হ্যাঁ, যে ইয়েটা যে শেয়ারের আমি একটু জাস্ট সাদমান শুরু করার আগে ওই শেয়ার অ্যান্ড মারিয়ার যেই ব্যাপারটা, ওইটা আমার ওই এক্সট্রা যেই ইয়েটা, মানে যে আমি যেটা লাস্টে বলছিলাম যে তারা যদি খুব ক্রিয়েটিভলি খুব বেশি বড় কিছু করতে, যেমন আপনি যেটা বলেন মারিয়ার কিন্তু ওই ইয়েটা আছে যে হচ্ছে আমার মনে হয় যে বাংলা ল্যাঙ্গুয়েজের থেকে বাংলা কালচারের সাথেও কীভাবে মিক্সড আপ হয়েছে, এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ওদের ব্লগের মধ্যে। এই কারণে হচ্ছে যে ব্লগগুলো অনেক বেশি জনপ্রিয় হয়েছে, আমি ওইটার জন্য ওদেরকে অনেক বেশি ক্রেডিট দিই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে বাঙালিদের যে সবচেয়ে বড় সমস্যাটা সেটা হচ্ছে ওরা একটা টেমপ্লেট বানায় ফেলবে এটারে, অ্যান্ড টেমপ্লেট বানায় ফেলে যেটা করবে, ওরা ভাববে যে এরকম করলেই তো ভিউ আসতেছে। তারপরে দেখা যাবে সাদমান যে একটা কোর্সের কথা বলছিল যে ডিজাইনারদের জন্য আমি সিভি বানাইছিলাম, সবাই এখন ডিজাইনারদের সিভি নিয়েই নিজেদের আলাদা আলাদা টিউটোরিয়াল বানাইতেছে, আর কোনো কিছু পাইতেছে না। আমার ভয়টা হচ্ছে ওই জায়গায় যে সবাই যদি এখন জাস্ট ভাবে যে এরকম হইতেও পারে, কিন্তু মানে বলা যায় না। আপনি দেখবেন যে ভয়টা আমরা পাইতেছিলাম যে হয়তো ক্রিয়েটিভিটি কিছু নাই ওর ভিতরে, জাস্ট সে একজনকে আইনা তারা তাদের মতন কাজকাম করতেছে, ওইটা দেখাই অনেক বেশি ভিউ পাইতেছে। তখন অডিয়েন্স হচ্ছে ব্যাকফায়ার করবে যে এরকম কেন ভিউ পাইতেছে, বা এরকম গালাগালি শুরু হবে তখন কাপল ব্লগারদের। এটা এখনো শুরু হয় নাই, বাট হইতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। সাদমান প্লিজ। মানে খুবই ব্রিলিয়েন্টলি, মানে আমি চিন্তা করছিলাম যে এই টপিকটা নিয়ে কীভাবে পলিটিক্যালি কারেক্টভাবে বলা যায়। ইটস লাইক প্লেইং দ্য মাইন্ড সুইপার গেম, এত ব্রিলিয়েন্টভাবে ন্যাভিগেট করা হয়েছে। অ্যামেজিং। আমার মনে হয় এইখানে না সবথেকে ভালো গেমটা খেলছে হচ্ছে ফারহান ভাই, যিনি বিড়ালকে আনছে। বিড়াল নিয়ে দেখলে কোনো সমস্যা নেই, বাচ্চা আনলে হ্যাঁ ফিউচারের প্রবলেম, বউকে আনলে আরও প্রবলেম হতে পারে, বাট বিড়াল আনছে কি সমস্যা, সব থেকে কিউট, বিড়াল তো জীবনে কমপ্লেন করবে না, বিড়ালে তো কনসেন্টের ব্যাপারও নাই। সো বেস্ট ফারহান ভাই, আপনি জিতছেন। এইটা বা ভাই আপনাকে ধরতে পারে যদি পেটার মতন কোনো কিছু একটা এস্টাবলিশ হয় বাংলাদেশে, তখন আপনি নিছিলেন, আপনি কি অনুমতি নিছিলেন আপনার একটা প্রাণীকে দেখানোর তাকে স্ক্রিনে আনার অধিকার কে দিচ্ছে? আমি অনুমতি নিছিলাম নাকি নিছিলাম না এটা বোঝার উপায় কি? ও তাও আপনি তখন এই আর্গুমেন্ট দিবেন, তাই না? যে এরকম পেটা নিশ্চয়ই আনতে পারে যে যদি কোনো প্রাণীকে আনেন তাহলে রেভিনিউ বাবদ একটা অংশ ওইটার ভরণ পোষণে দিতে হবে। দিস জাস্ট মাইট বি দ্য কেস, কিন্তু কারণ এখন ইউ নেভার নো কি আসতেছে, কারণ এখন তো এই বিভিন্ন প্রাণীদের আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শুরু হয়েছে, ওদের নিজস্ব ইউটিউব, শিবা ইনুর নিজস্ব ইউটিউব চ্যানেলই আছে। তো শিবা ইনু তো এগুলো চলতে আমরা এখন তিনজন ফিউচারে আছি এখন, মানে এখন ফিউচারে কথা বলতেছি। আমি জানি এটা একদমই আমার অবাক মনে হচ্ছে না সাদমান, খুবই ভালো পয়েন্ট, যে আমি একদমই এক বিন্দু মাত্র অবাক হব না যদি এরকম একটা ডিসিশন আসে যে এরপর থেকে সামনে এমন একটা দিন আসবে যেদিন আপনি যখন কোনো অ্যানিমাল দেখাবেন আপনার রেভিনিউর একটা অংশ অ্যানিমালের ওয়েলফেয়ারের জন্য দিতে হবে। আমি একদমই অবাক হব না। গ্রেট পয়েন্ট। এন্ড নাও টু থিঙ্ক অফ ইট, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্মার্ট যে আপনি যদি মানে আপনি অ্যানিমালদের কিউটনেস নিয়ে এত কিছু করতেছেন, এত আর্ন করতেছেন, কন্ট্রিবিউট ইউ মাস্ট, মানে ট্যাক্স, একটা কিউটনেস ট্যাক্স আর কি, কিউট ট্যাক্স দিতে হবে। ওটা তো আমার এমনি দিতে হয়, কিউটনেস ট্যাক্স, তাই না? ইনস্টাগ্রামে অ্যাপ্লাই করা দরকার। এটা নিয়ম আছে, তাই থাইল্যান্ডের নিয়ম আছে এটা, কিউটনেস ট্যাক্স দেওয়ার নিয়ম।
পিঙ্ক ট্যাক্স শুনছি যে ফিমেলদেরকে বেশি দিতে হয় বিভিন্ন প্রোডাক্টসে, বাট কিউট ট্যাক্স শুনি নাই আমি। আছে কি কিউটনেস এরকম তো কিছু? ডিফাইন করার একটু কষ্টকর এনায়েত। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি যে মানে টপিকে পেটের ছিলাম, জন্য আমার কাপড় ওটা ভাগে গভর্নমেন্ট ছিলাম ট্যাক্স কাটে। ওকে, না তো এটা তো বাংলাদেশ কি এটা লিগাল আইনে তো নাই তো, যে ইউ ক্যান সেল ডগস অ্যান্ড স্টাফ এইসব জিনিসপত্র ক্যান ইউ নট? আমি যদি- কাটা বনে তো প্রতিদিন কুকুর বিক্রি হয়। লিগালি তো কাটাবো না তো মোস্ট হয়, লাইক, হ্যাঁ, হ্যাঁ। মানে ফরেন আচ্ছা, ডগস আমি অ্যান্ড এটা স্টাফ সঠিক এগুলো জানি আনা না, যায় বলো। না যতটুকু আমি, আচ্ছা যাই এটা হ্যাঁ, কারণ হাসি ক্যানেল আছে, মেবি দের সাম কাইন্ড অফ, আমি জানি না। যাই হোক, আমার পয়েন্ট ছিল হচ্ছে কাপল ভ্লগিং অ্যান্ড ফিউচার অফ ভ্লগ। সো ওইখানে আমার একটা জিনিস মনে হয় ফিউচারে যেটা বিগেস্ট থিং হবে, এবং আমি চাচ্ছিলাম আমার না এটা আমার আগে এনআইতে বানায় ফেলবে, সো আমার এটা নিয়ে কথা বলা কিছু নাই। সেটা হচ্ছে ফিউচারে ওয়ান অফ দ্য বিগেস্ট থিংস উড বি গেমিং, এন্টারটেনমেন্টে গেমিং। এটা আমরা অলরেডি দেখতেছি, $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। অ্যান্ড দ্য রিজন ওয়াই থিঙ্ক ইট উইল বি দ্য বিগেস্ট, সেটা হচ্ছে যে একটা ফুটবল ম্যাচ কিংবা একটা ক্রিকেট ম্যাচ অ্যারেঞ্জ করতে অনেক প্লেয়ারকে আনতে হয়, অনেক ক্যামেরা লাগে, ফিজিক্যালি স্টেডিয়াম বানানো লাগে, বহুত কিছু। এখন ওইখানে যে ভিউয়ারশিপটা হয় আবাহনী মোহামেডান একটা ফুটবল ম্যাচে, যদি একটা স্ট্রিমার অনলাইনে তার পিসির সামনে বসে একটা গেম খেলে তার রুমের মধ্যে যদি ওর চেয়ে বেশি ভিউয়ার্স আনতে পারে, যে কোনো শাওয়ারের পার স্ট্রিমে 40,000 অ্যাবভ ভিউয়ারশিপ হচ্ছে, তো এইটা খুব কম খরচে অনেক বেশি এন্টারটেইনমেন্টের জন্য মানুষকে আনতে পারতেছে। সো কন্টেন্ট এফিসিয়েন্সি হিউজ হয়ে গেছে এখানে। সো আগে যেগুলো আমাদেরকে স্পোর্টস নিতে হতো, ফিজিক্যাল স্পোর্টস, ওই সেম জিনিসটা এখন গেমের মাধ্যমে আরও জাঁকজমকপূর্ণভাবে আমরা তৈরি করতে পারছি। সো আমার মনে হয় দ্যাটস ওয়াই ফিউচার এই জিনিসটা হবে, বিকজ ফিজিক্যাল গেম বানানো অনেক টাফ হবে, বাট অনলাইন গেম যে কেউ বাসার মধ্যে থেকে কম ভিডিও প্রোডাকশনে হাই এঙ্গেজমেন্ট আনতে পারবে। সো দ্যাটস ওয়াই আই থিংক গেমিং এর এই ব্যাপারটা তো হচ্ছে সাদমান বললো যেটা, যে ফিজিক্যাল ভার্সেস এখন ভার্চুয়াল গেমিং এর যে ব্যাপারটা, আমি এখানে অ্যাড করব যে এই জনরাটা কেন আসলে অবসোলিট হবে না, মানে কন্টিনিউয়াসলি বারবার ইউজ করার পর এটা অবসোলিট কেন হবে না গেমিং জনরাটা। তার কারণ গেমাররা অনেক বেশি ক্রিয়েটিভ আমার কাছে মনে হয়েছে। মানে গেমিং এর জন্য যেই পরিমাণ আপনার এফোর্ট দেওয়া লাগে, একটা গেম জাস্ট খেললেই কিন্তু হয় না। আপনারা একটু ভালো মতন খেয়াল করবেন, গেমিং ভিডিওগুলোর এডিটিং খুবই জোস হয়। এবং তার মধ্যে আপনি যদি ফেস ক্যাম করেন, মানে গেমাররা কিন্তু ফেস ক্যামের মধ্যে আসে, তাদের ফেস দেখায়, এবং তারপরে ডাবল কন্টেন্ট ক্রিয়েটর যদি একসাথে গেম খেলে, এটার তো আলাদা একটা হাইপ তৈরি হয়। অ্যান্ড মাঝে মাঝে টুর্নামেন্টও হয়। এবং এরকম আমি দেখছি গেমারদের ভিডিওর মধ্যে যে ওরা একসাথে একটা, ধরেন কালকে একটা কোয়েস্টে যাবে, কিছু একটা খুঁজে আসবে, সো সবাইকে বলে দিল কালকে 4টা বাজে কিন্তু আমরা এই কাজ করব। গেমিংয়ের মধ্যে কিন্তু মানুষজন ওইভাবেই একটা অ্যাট্রাকশন খুঁজে পাইতেছে। অ্যান্ড এর মধ্যে অনেকভাবে ক্রিয়েটিভিটি ঢুকানো যায়। যেমন গত বছরের ইয়েতে ইউটিউবের একটা ইয়ে দিয়েছিল যে কোন কোন গেমগুলো হচ্ছে অনেক বেশি ইয়ে হচ্ছে। ফোর্টনাইট একটা ছিল, ফোর্টনাইট খুবই, এবং আরেকটা ছিল মাইনক্রাফট। তো ফোর্টনাইটের ইয়ের মধ্যে দেখছিলাম যে ওরা একটা লাইভ একটা কনসার্টের মতন আয়োজন করছে। ওইখানে হঠাৎ করে একটা বড় একটা বস আসছে, ফোর্টনাইট থেকে আসছে। আমি দেখি যে স্ট্রিমাররা সবাই ও করে করে চেয়ার টাপা টাপা একদম ভাঙে টিঙে ফেলতেছে, একদম শেষ অবস্থা। আমি কিছু বুঝি নাই না আসার কারণে আসলে কি হয়েছে, বাট ওইটা নাকি হইতেছে খুব সম্ভবত ফোর্টনাইটের ওরা কাস্টমাইজ করে হচ্ছে ওইটা বানাইছে সামথিং লাইক দ্যাট। এবং এটার কারণে হচ্ছে এটা দেখে সবাই একদম মানে হাইপে উঠে গেছে যে লাইভের মধ্যে একটা কাস্টমাইজ বস আসছে সামনে, ও এসে নাচানাচি শুরু করছে। সো ক্রিয়েটিভিটির জায়গা অনেক বেশি। অ্যান্ড যত বেশি মানুষ আসলে কম্পিউটারের মধ্যে আসবে, আইটি সেক্টর আরও যত বেশি উন্নত হবে, তত আমার মনে হয় গেমিং সেক্টরটাতে ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ আরও বাড়বে। সামনের আগামী 5 বছর 10 বছর খুবই ইন্টারেস্টিং হবে আমাদের সামনে। আমরা যা দেখবো খুবই ইন্টারেস্টিং হবে। সেকেন্ড লাইফের কথা বলো, যেমন এই যে এইসব ব্যাপারগুলো নিয়ে কথা বলতে আমার একটু ভয় লাগে, বিকজ এইসব কথাবার্তা নিয়ে কথা বললে মানুষ কেন জানি এবার বলতে পারে যে আমি ক্রিপ্টোর ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছি। ওটা আমি করতেছি না। আপনার সাথে কিন্তু লেগে গেছে ভাই, আপনি হচ্ছে ক্রিপ্টোর একদম পুরো জনক বাংলাদেশে, ওইভাবেই হইছে আপনার ব্র্যান্ডিং। আমি ওরকম না, বাট অনেক এনাই তো ধারে কাছে আছে। অনেক ক্রিপ্টো রিলেটেড অনেক ভার্চুয়াল লাইফে অনেক কাজকর্ম হচ্ছে, যেমন ধরো ভিচেইন বলো, বা সেকেন্ড লাইফ নিয়ে মনো আর একটা টোকেন, যেই টোকেনটার ইউজ হইলো ভার্চুয়াল, বেসিক্যালি একটা পৃথিবীর মতো একটা ভার্চুয়াল দুনিয়া, ওখানে মানুষ জায়গা জমি কিনতেছে এখন অ্যাকচুয়াল কারেন্সি দিয়ে, এবং তারপর ওই জায়গা জমির উপরে বাড়ি বানাচ্ছে, এবং উইথ আ গোল যে সামনে ভিআর নিয়ে সবাই ওই বাড়িতে যাবে, ভার্চুয়ালি হবে, এনএফটি গুলো ঝুলানো থাকবে ওই বাড়ির দেওয়ালে। সো ইটস আ হোল নিউ ওয়ার্ল্ড। খুব বেশি ইন্টারেস্ট হবে, যেটার একটা সিম্পলিফাইড ভার্সন হইলো এখন যদি আমরা করতে চাই। ধর আমি এনায়েতকে বললাম আর সাদমানকে বললাম যে কালকে আমরা বিকাল 4টার সময় সবাই GTA 5-এ একটা কোয়েস্ট করি, একটা ব্যাংক লুট করি তিনজনে একসাথে। সো আমরা একটা অনলাইনে একসাথে করতে পারি, ওটা আমরা এখন করতে পারি, বাট আগামী 5 বছর পর ওটা আর GTA 5-এর মধ্যে না করে ওটা আমরা রিয়েল ভার্চুয়াল লাইফে করতে পারবো উইথ ক্রিপ্টো। বাট ক্রিপ্টো নিয়ে কথাবার্তা বলতে খুব ভয় পাই অনেকের। এখানে জাস্ট আমি একটা ছোটো কথা বলে একটা ডিসক্লেমার না দিলে মামলা টামলা করে ফেলতে পারে মানুষ। সেটা হইলো অনেকে
ভাবে যে যখন একটা জিনিস থেকে আমি আয় করতেছি তখন মনে হয় ওই জিনিসটা লিগাল। সো অনেকে যেমন ধরো আমি এই যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম, ওখানে আমি বলছিলাম যে লিগাল না, এই কারণে আমি ইনভেস্টমেন্ট করতে মানা করি। তখন অনেকে বলে যে যেহেতু আমি এটা থেকে আয় করতে পারতেছি এই কারণে মনে হয় জিনিসটা না, এটা আপনি লিগাল কীভাবে বলেন। যে জিনিসটা অনেক MLM নিয়ে খুব বেশি হয়, যে MLM এর একটা যারা MLM এর সাপোর্টার, আমি বলতেছি না বিটকয়েন MLM, বাট জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, যারা MLM এর সাপোর্টার তারা বলে যে আপনি ভুল জানেন, এই জিনিসটা ভালো, তার কারণ এইটা থেকে আমি আয় করছি। এইটার থেকে আপনি আয় করছেন ডাজেন্ট মিন যে ওই জিনিসটা ভালো হয়ে গেছে। আপনি আয় করতে পারেন, বাট তার মানে ওই পুরো জিনিসটা ভালো না। সো ক্রিপ্টোতে এই জিনিসটা অনেক হয়, ক্রিপ্টোর অনেক 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 অল্ট কয়েন বেসিক্যালি MLM এর ডিফারেন্ট ভার্সনস। সো আই ডোন্ট নো, ওই MLM বলতে ভাই মাল্টি লেয়ার মার্কেটিং এর কথা বলতেছেন, মাল্টি লেভেল মার্কেটিং এর কথা জাস্ট বলতেছি, ক্লারিফাইং দ্যাট আউট। মাল্টি লেভেল মার্কেটিং প্লাস পিরামিড স্কিমের একটা Pyramid scheme, হ্যাঁ। So, যাই হোক, ওগুলো নিয়ে আজকে আমরা ডিটেইলে কথাবার্তা না বলি। আজকে আমরা ভিডিওটা শেষ করবো। শেষ করার আগে লাস্ট একটা প্রশ্ন এনায়েত আর সাদমান দুইজনের কাছেই, সেটা হইলো যদি তোমরা এখন যেই ধরনের ভিডিও বানাচ্ছ সেই ধরনের ভিডিও না বানাইতা, হোয়াট উড বি দ্য সেকেন্ড জনর? এনায়েতের জন্য আমরা জানি কাপল ব্লগিং হইতো, সাদমানের জন্য কি হইতো? আমার তো একদম স্পেসিফিক ভাই, আমি আমার কোনো ব্লগিং এর মধ্যে আমি জীবনে না, বলা যায় আমি কি গেমিং এ হয়তো যেতাম। গেমিং, ওকে, নাইস। এটা আমি এই জন্য জিজ্ঞেস করছি সাদমান তুমি বলার আগে, কারণ হইলো অনেকে ভিডিও দেখবে অ্যান্ড হোপফুলি অনেকে এই ভিডিও দেখে, যেহেতু আমরা ভিডিওর শুরুতে নাম্বারস নিয়ে কথাবার্তা বলছি, অনেকে কন্টেন্ট শুরু করতে চাবে, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাবে, এবং নট নেসেসারিলি তারা আমরা যেরকম কন্টেন্ট বানাই ওরকম কন্টেন্টই বানাইতে চাবে, তারা ডিফারেন্ট টাইপসের কন্টেন্ট বানাইতে চাবে। সো এই জন্যই আমি জানতে চাই যে এইরকম না হলে কীরকম কন্টেন্ট বানাইতা? আমারটা একদম স্পেসিফিক, আমি শিওর যে কি বানাইতাম সেটা হচ্ছে যে আপনার টেক রিলেটেড, খালি টেক, একদম টেক ফোকাসড হইতাম। আর একটা জিনিস যেটা আমি ফিউচারে করতে চাই, বাট ওইটার জন্য আমার সার্টিফিকেশন লাগবে, সেটা হচ্ছে আপনার সাইকোলজি নিয়ে কন্টেন্ট বানানো। বাট এই এনআইজিটা আমাকে একটু আগে বলছিল যে সার্টিফিকেট না থাকার কারণে আমরা অনেক সময় সাজেশন জানলে আমরা বলতে পারি না, বিকজ উই আর নট সার্টিফাইড টু সে দ্যাট। সো এখন অনেক কিছু আমি পড়ছি বাইরে, বইটাই পড়ছি, আই ক্যান গিভ ইউ দ্য লেজিট সাজেশন, বাট যেহেতু আমার ডিগ্রি নাই আমাকে সিউ করতে পারে মানুষ, তাই আমি নিজেকে ক্যাপ রাখতেছি। সো সামনে সুযোগ পাইলে এটা বানাবো আর কি। আজকের এপিসোড নিয়ে আমার একটা ফিডব্যাক, সেটা হচ্ছে যে আমরা লাস্ট দিনে কিন্তু রেকর্ড করছিলাম, বাট আজকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস রেকর্ড হয়েছে যা দেখতেছি আমি। আর আরেকটা জিনিস হচ্ছে কন্টেন্ট মেকিং নিয়ে মনে হয় আমাদের আরেকটা সেপারেট জিনিস লাগবে, বিকজ আমরা অ্যাকচুয়াল আমাদের স্টোরি বোর্ডিং, স্পন্সরশিপস কীভাবে আসে, থাকবো না কি ডিসিশন নেওয়া উচিত, আসে ফার্ম ভাই একটা ভিডিও আসে অলরেডি এটা নিয়ে, বাট দ্যাট ক্যান বি অ্যানাদার কমপ্লিট ভিডিও। বেশ জোস এটা। কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভিডিওর টপিকের মনে হয় মানে এন্ডলেস আসলে অনেক অনেক। আমরা স্পন্সরশিপ নিয়ে আসলে আমরা কথাই বলি নাই, কিভাবে মনিটাইজ করা যাবে কন্টেন্ট, এগুলো নিয়ে আমরা খুব একটা তেমন কথাবার্তা বলি নাই। বাট হয়তো এইসব নিয়ে কথাবার্তা বলতে গেলে আসলে 3-4 ঘন্টা পার হয়ে যাবে, আমরা অলরেডি 1.5 ঘন্টায় চলে আসছি। তো সবাই ভালো থাকবেন। আর এটা সম্ভবত নতুন চ্যানেলের নামটা ঠিক হয়েছে, চ্যানেল রেডি করছো, সাবস্ক্রাইব করতে চ্যানেলের নাম কি? হ্যাঁ, চ্যানেলের নাম কি বলো না কেন? ট্রাইনোমিয়াল পডকাস্ট, এটাই তো। আরে একটা এনথুজিয়াজমের সাথে বল, একটা এনথুজিয়াজমের সাথে বল, এমন ভাবে বলো যেন শুনলেই মানুষ পাগলের মতো সাবস্ক্রাইব করে লাগবে, বেল বাটন বাজাবো কোথায়? না, আমি কোনোদিন এরকম হাইপড হইতে পারি না কেন জানি, মানে আমি কোনোদিন ওয়েলকাম টু দ্য ট্রাইনোমিয়াল পডকাস্ট এরকম আমি কোনোদিন হইতে পারি না। দেখে ওয়েলকাম টু দ্য ট্রাইনোমিয়াল পডকাস্ট এরকম নরমাল থাকি। আর হ্যাঁ, ট্রাইনোমিয়াল পডকাস্ট আমাদের চ্যানেল। কেন ট্রাইনোমিয়াল কেন? আচ্ছা, ট্রাইনোমিয়ালের আমরা ওই দিন করতেছিলাম, ট্রাইনোমিয়ালের ম্যাথমেটিক্যাল একটা আছে, অর্থ আছে, আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যান্ড আরেকটা নর্মাল ইংলিশ আর কি একটা অর্থ আছে। এমনিতে বাংলা যদি বলি ত্রিপদী, মানে আমরা এখানে হচ্ছে 3জন পদ, এবং পডকাস্টটা হচ্ছে 3 জনের বেসিসে হইতেছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এই নামটার কোনো কপিরাইট নাই আপাতত, এই নামে অন্য কোনো পডকাস্ট নেই। আমরা আসলে অন্য অনেকগুলো নাম চিন্তা করছিলাম, দেখি পডকাস্ট সিরিজ আছে কি রে ভাই, মানে করি না, এটাই নাইস। আর এনায়েত, তুমি তোমার অডিয়েন্সকে সাবস্ক্রাইব করে না? এনায়েত বলছে সাদমানের অডিয়েন্স আরো অনেক বড়। সাদমান, তোমার মানুষজনকে সাবস্ক্রাইব করতে বলো আর বেল বাটন ক্লিক করতে বলো, লাইক দিতে। আমি তো ভাই ভিডিওই বানাবো, এমনকি আমি বানাবো হচ্ছে আমরা পডকাস্টটা কিভাবে রেকর্ড করি, জানো? হ্যাঁ, পডকাস্ট মাল্টিপল অ্যাঙ্গেলে রেভিনিউ স্ট্রিম জেনারেট করবে। পডকাস্ট কিভাবে রেকর্ড করি এটা নিয়ে ভিডিও কিভাবে রেকর্ড করি এটা নিয়ে পডকাস্ট। প্রিচিং, প্র্যাকটিসিং হোয়াট উই প্রিচ, ঠিক আছে? ভালো থাকেন সবাই নিচে সাবস্ক্রাইব করতে পারেন। আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও পাবলিশ করার চেষ্টা করবো। আর এই তো, আর কিছু না, নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। টাটা, আল্লাহ হাফেজ।